আচ্ছা, সো আমরা এখন দেখি যে রুটকিট আমরা বললাম, রুটকিট আসলে আসলে একটা মেকানিজম বলতে পারো, বা এমন একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে আমরা স্টেলথ প্রপার্টিসটা অন্যান্য ম্যালওয়্যাররা গেইন করে, ওকে, অ্যাচিভ করে। সো আসলে রুটকিট কিভাবে কাজ করতে পারে বা কিভাবে রান করে এটা তার এই প্রপার্টিসের জন্য আমরা আইদার ইউজ করতে পারি ইউজার মোডে অথবা ইউজ করতে পারি কার্নেল মোডে। সো তোমরা, আমি জানি অপারেটিং সিস্টেমে পড়েছিলে এটা ইউজার মোড এবং কার্নেল মোড। জি স্যার। আচ্ছা, হ্যাঁ। সো আমরা ইউজার মোড আর কার্নেল মোড তো আমরা তাহলে ইজি, তোমরা মনে হয় জানো। ইউজার মোড হচ্ছে আমরা যখন ইউজার যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে এবং সেই অ্যাপ্লিকেশনটা যে মোডে রান করে সেগুলোকে আমরা বলছি ইউজার মোড, ঠিক আছে? তো ইউজার মোড আসলে কি? ইউজার মোডের মাধ্যমে এগুলোকে আমরা কোনো রুটকিট যদি খুব সিম্পল কোনো মেকানিজম ইউটিলাইজ করে, তো সেটাকে সে তখন ইউজার মোডের মাধ্যমে রান করতে পারে। মেকানিজমটা কি? মেকানিজমটা সে হয়তো কোনো একটা সিস্টেমের ইউটিলিটিসকে সিস্টেমের ইউটিলিটিসকে বা লাইব্রেরিকে অল্টার করতেছে। তার মানে হচ্ছে তোমাদের অপারেটিং সিস্টেমের যে ইউটিলিটিস আছে বা লাইব্রেরিস আছে হার্ড ডিস্কের মধ্যে, সেগুলোকে দেয় সে চেঞ্জ করতেছে, যাতে সে এই তার যে স্টেলথ প্রপার্টিস গুলো আছে সেগুলোকে অ্যাচিভ করতে পারে, ওকে। তো এটা খুব ইজি, কারণ ইউজার মোড থেকে এগুলো আমরা অনেক সময় চেঞ্জ করতে পারবো। বাট সমস্যা হচ্ছে কি, এগুলো আবার ডিটেক্ট করা, ইজিলি ডিটেক্ট করা যায়, ওকে। এগুলোকে এক মিনিট। আচ্ছা, এগুলোকে সহজে ডিটেক্ট করা যায়। কিভাবে ডিটেক্ট করা যায়? অপারেটিং সিস্টেম হতো যেই সকল ফাইলগুলো খুব ক্রুশিয়াল ফাইল, সেইগুলোর সেগুলোর কি হতে পারে, সেগুলোর হচ্ছে ইন্টিগ্রিটি চেকের মাধ্যমে। ইন্টিগ্রিটি কিভাবে আমরা চেক করতে পারবো? ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন ইউজ করে। তো এগুলোর চেক করে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করতে পারবে যে আসলে বেসিক্যালি, বা কোনো অ্যান্টি রুটকিট সফটওয়্যার ডিটেক্ট করতে পারবে যে কোনো ইম্পর্টেন্ট ফাইলগুলো বা লাইব্রেরি গুলোকে কি মডিফাই করা হয়েছে, ঠিক আছে? তো ইউজার মোডে কাজ করা ইজি, কিন্তু ইউজার মোডের সমস্যা হচ্ছে ইউজার মোড ইজ ইজিলি ডিটেক্টেবল বাই এনি অ্যান্টি রুটকিট সফটওয়্যার, ওকে। তো আমরা জাস্ট ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ গুলো চেক করব অরিজিনালটার সাথে করে, যদি দেখবো সমস্যা তার মানে বুঝবো যে এগুলোকে চেঞ্জ করা হয়েছে, ওকে। তাহলে আর কি হতে পারে? সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তারা কি করতে পারে? তারা চিন্তা করলো যে হার্ড ডিস্কে আমরা চেঞ্জ করব না, আমরা কি করব, কোনো একটা সফটওয়্যার যখন রান করবে মেমোরিতে আসবে, তো আমরা ওই সফটওয়্যারের যে আমাদের অ্যাড্রেস স্পেস আছে, প্রসেসের যে অ্যাড্রেস স্পেস আছে, সেই অ্যাড্রেস স্পেসের মধ্যে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা, যেমন টিএলএল ইনজেকশনের মাধ্যমে, সেটা করা চেষ্টা করা, যাতে ওই ওই কেউ যেন ইন্টিগ্রিটি চেকের মাধ্যমে রুটকিট গুলোকে ডিটেক্ট করতে না পারে, ঠিক আছে? আমরা এখন কোনো হার্ড ডিস্ক বা হার্ড ডিস্কে কোনো ইউটিলিটি সফটওয়্যারকে বা লাইব্রেরিকে আমরা মডিফাই করতেছি না, কারণ আমরা দেখতেছি যে এটার মাধ্যমে যদি মডিফাই করা হয়, আমরা ইন্টিগ্রিটি চেকের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো সমস্যা হচ্ছে। তো আমরা কি করতেছি, যখন অন্য কোনো একটা প্রোগ্রাম রান করতেছে, সেই প্রোগ্রামকে যাই অল্টার করতেছি রান টাইমে, ঠিক আছে, যাতে কেউ সহজে ডিটেক্ট করতে না পারে। বাট দেখা গেছে এই বেসিক্যালি এটাকেও আসলে চেঞ্জ করা যায়, নর্মালি ডিটেক্ট করা যায়। কারণ কি, এক প্রসেস অন্য প্রসেসের অ্যাড্রেস স্পেসে ইন্টারফেয়ার করার কথা না। তো অ্যান্টি রুটকিট সফটওয়্যার গুলো যখন দেখে একটা প্রসেস অন্য প্রসেসে অন্য প্রসেসের অ্যাড্রেস স্পেসে ইন্টারফেয়ার করতে চাচ্ছে, তার মানে আসলে সে ডিটেক্ট করতে পারে কোনো একটা রুটকিট সফটওয়্যার বা কোনো একটা ম্যালিশিয়াস সফটওয়্যার এটাকে কিছু এক্সপ্লয়েট করার ট্রাই করছে, ঠিক আছে? তো এগুলোর মাধ্যমে সে ডিটেক্ট করা যেতে পারে। তো কার্নেল মোড আমরা জানি যে কার্নেল মোড একটা লো লেভেল প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে কাজ করে, এবং কার্নেল মোড হাইয়েস্ট কি বলা যায় প্রিভিলেজে কাজ করে। তার মানে কার্নেল মোডে যে প্রোগ্রামগুলো রান চলে, সে তারা অপারেটিং সিস্টেমের মধ্যে যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? তার প্রিভিলেজ অনেক বেশি। সো কার্নেল মোডে যখন কোনো রুটকিটকে ইনস্টল করা হয়, এগুলো করা ডিফিকাল্ট, প্রোগ্রামিং করা ডিফিকাল্ট, বাট এগুলোর ক্যাপাবিলিটিটা অনেক বেশি থাকে, ওকে। সো কি হয়, কার্নেল মোডে যখন কোনো একটা অপারেটিং সিস্টেম কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করে, কোনো প্রসেসকে এক্সিকিউট করে, সে তখন কি করে, কার্নেল মেমোরি, সো আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যে মেমোরিটা আছে, যেখানে কার্নেলের অপারেটিং সিস্টেমের কোর যে প্রোগ্রামগুলো যেগুলোকে লোড করা হয়, সেগুলোকে বলা হয় কার্নেল মেমোরি। তো এই কার্নেল মেমোরির মধ্যে রুটকিট গুলো নিজেকে নিয়ে আসার চেষ্টা করে। কিভাবে করে? সেই রুটকিট গুলো বেসিক্যালি তাদেরকে ডিভাইস ড্রাইভার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে, যে আমি কোনো একটা ডিভাইসের ড্রাইভার।
সো ডিভাইসের ড্রাইভারগুলোকে নরমালি একটা কার্নেল স্পেসে রাখা হয়, এবং কার্নেল স্পেসে থাকা মানে হচ্ছে কার্নেল মেমোরিতে থাকবে, এবং কার্নেল মেমোরিতে থাকবে মানে তার হায়ার প্রিভিলেজ থাকবে, এবং সে অনেক কিছু অপারেটিং সিস্টেমের কোর ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? সো এটার মাধ্যমে এই অ্যাক্সেস করার এইভাবে যখন অ্যাক্সেস করে তার মাধ্যমে বেসিক্যালি কোনো একটা অপারেটিং সিস্টেমের যে সিকিউরিটি আছে সেগুলোকে কম্প্রোমাইজ করতে পারে আমাদের সফটওয়্যার। তো কিভাবে করতে পারে আমরা একটা এক্সাম্পল দেখি, ওয়ান অফ দ্য এক্সাম্পলস যে কিভাবে রুটকিট গুলো কার্নেল মোডে কাজ করে এবং কার্নেল মোডে কাজ করার মাধ্যমে সে স্টেলথ অর্জন করে। ওকে, সো ওয়ান অফ দ্য নন টেকনিক্স হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে? তো ফাংশন হুকিং আসলে বেসিক্যালি কি, যে আমাদের মনে করো অপারেটিং সিস্টেমের পার্টিকুলার কিছু লাইব্রেরি ফাংশন আছে যে ফাংশনগুলো ডিভাইস ড্রাইভার লেভেলে কাজ করে, এবং যেগুলোর মাধ্যমে ফর এক্সাম্পল আমরা এমন একটা ফাংশন যে ফাংশন হার্ড ডিস্কের পার্টিকুলার ফোল্ডারের মধ্যে কি জিনিস আছে সেগুলোকে তোমার স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করছে। ওকে, সো এখন রুটকিট করবে, রুটকিট যেহেতু নিজেকে একটা ডিভাইস ড্রাইভার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছে, সে যখন এক্সিকিউট করবে সে কার্নেল স্পেসের মধ্যে এক্সিকিউট করবে, এবং কার্নেল স্পেসে যখন সে এক্সিকিউট করবে যেহেতু তার প্রিভিলেজ বেশি, সে কি করবে ওই অপারেটিং সিস্টেমের ওই ইউজফুল ফাংশনটাকে সেটাকে তার একটা কম্প্রোমাইজ ভার্সন দিয়ে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো অরিজিনাল যে ভার্সন ছিল সেটাকে সে চেঞ্জ করে একটা কম্প্রোমাইজ ভার্সন দিয়ে রিপ্রেজেন্ট করবে। সো এখন কি হলো, লেটস সে ফর এক্সাম্পল তুমি এখন এমন একটা ওই ফাংশনের কাজটা হচ্ছে যে ওই ডিভাইস ড্রাইভ ওই হার্ড ডিস্কের কোনো পার্টিকুলার ফোল্ডারের কন্টেন্টস গুলো তোমাকে দেখানো, সে যেহেতু ওটাকে রিপ্লেস করে ফেলতেছে, সো ওই রুটকিটের অংশটাকেও সে দেখাবেই না, অন্যান্য সব ফোল্ডার দেখাচ্ছে কিন্তু তোমাকে ওই রুটকিটের ফোল্ডারটাকে দেখাচ্ছে, হাইড করে দিচ্ছে। সো তুমি মনে করতেছো এখানে তো এই ফোল্ডারের মধ্যে ইভেন তুমি যদি হিডেন ফাইলও দাও তুমি কিছু দেখতে পারতেছো, সে এমন ভাবে ওটাকে মডিফাই করছে। So this is one of the ways to achieve stealth. আরো কিছু টেকনিক্স আছে, আরেকটা অ্যাডভান্স টেকনিক। সো আমরা তো বলছি যে এখন তাহলে আমরা রুটকিট গুলোকে ডিটেক্ট করব কিভাবে। তো ইউজার মোডে রুটকিট যদি রান করে, এগুলোকে আমি বললাম যে ডিটেক্ট করা খুব ইজি, কারণ কি করব আমরা চেক করব যে হার্ড ডিস্কের মধ্যে ইম্পর্টেন্ট ইউটিলিটিস গুলোকে কি মডিফাই করা হয়েছে কিনা। সো উইন্ডোজের যে ইম্পর্টেন্ট কোড লাইব্রেরিজ বা আছে সেগুলো কিন্তু ডিজিটালি সাইন থাকে, তোমরা খেয়াল করছো কিনা। তো তুমি যদি মনে করো এখনকার উইন্ডোজ 10 বা 7 এর পর থেকে এই জিনিস ফাংশনালিটি অ্যাড করা হয়েছে, তো তুমি একটা কোনো সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করেছো, সে যদি ওটার মধ্যে কোনো সে প্রথমে কিন্তু ওটার ভ্যালিডিটি চেক করে, যদি সে সামহাও যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমাকে একটা মেসেজ দেখাবে যে এর ডিজিটাল সিগনেচার সম্পর্কে আমার কোনো ইনফরমেশন নেই। তোমরা কি কখনো এটা দেখেছো বা ফেস করছো? ডিজিটাল সিগনেচার কথাটা তো মানে কখনো দেখিনি আসছে। আচ্ছা, এটা আমি নরমালি এইভাবে আসতে পারে যে তোমরা যে সফটওয়্যারটা এখন ইনস্টল করতে চাচ্ছ তাকে আমরা ঠিকমতো ভেরিফাই করতে পারি। ঠিক জি আছে, স্যার, এরকম তো সব সফটওয়্যার ইনস্টল করার সময় আসে, যদি আননোন সোর্স থেকে ইনস্টল। হ্যাঁ হ্যাঁ, এই তো কত গুড পয়েন্ট বলছো। আননোন সোর্স থেকে করার সময় কেন এটা দেখায়, কারণ আননোন সোর্স থেকে যখন আসে তার করসপন্ডিং পাবলিক কিটা উইন্ডোজের কাছে নেই। যেহেতু উইন্ডোজের কাছে নেই, ওই সফটওয়্যারের মধ্যে যদি ডিজিটাল সিগনেচার থাকে উইন্ডোজ ওটাকে সিগনেচারটাকে ভেরিফাই করতে পারতেছে না। আর যেগুলো নোন সোর্স থেকে আসতেছে, নোন সোর্স তখন করে কি তার উইন্ডোজের সাথে মাইক্রোসফটের সাথে তাদের একটা কমন কন্ট্রাক্ট আছে, তারা তখন এই সফটওয়্যারটা যখন এক্সি ফাইলটা ইনস্টলারটা যখন তৈরি করে তার আগে এই ইনস্টলারের ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার জন্য পাবলিক কিটা দিয়ে দেয় হচ্ছে মাইক্রোসফটের কাছে, বুঝছো? সো মাইক্রোসফটের কাছে ওই সফটওয়্যার পার্টিকুলার নোন সোর্সের সবগুলোর পাবলিক কি তাদের অপারেটিং সিস্টেমের মধ্যে আছে। ওকে, সো যার কারণে সেই তখন এই সিগনেচার গুলো ভেরিফাই করতে পারে। ওকে, তো এটা আমি একটা মেকানিজম বললাম। সো উইন্ডোজের মধ্যে লাইব্রেরির যে ইম্পর্টেন্ট লাইব্রেরি গুলো আছে সেগুলোরও ডিজিটাল সিগনেচার তার কাছে রাখা আছে, এবং এই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে ডিজিটাল সিগনেচার গুলোকে ইউজ করে সে তখন কি করতে পারে, ডিজিটাল সিগনেচার গুলোকে ইউজ করে সে তখন চেক করতে পারে যে এই পার্টিকুলার ইম্পর্টেন্ট ফাইলটাকে কি মডিফাই করা হয়েছে কিনা। ওকে, এখন আবার আরেকটা টেকনিক ইউজ করা যেতে পারে, যে আমরা যখন কম্পিউটার অফলাইনে থাকবে মানে নেটওয়ার্কে থাকবে না, আমরা যখন নেটওয়ার্কে থাকবো না তখন আমরা ধরে নিতে পারি, আমরা মনে করো প্রথম যখন কম্পিউটার ইনস্টল করা হলো এবং এটা নেটওয়ার্কে নেই,
তখন ধরে নেওয়া হয় এটা একদম ফ্রেশ কপি আছে, সো এখানে এখন কোনো ভাইরাস থাকতে পারে না, মানে অ্যাজুমিং যে আমাদের উইন্ডোজটা আমাদের অরিজিনাল উইন্ডোজ, ঠিক আছে, পাইরেটেড কপি না। সো আমরা যখন এই অবস্থায় আমরা কি করতে পারি, ইম্পর্টেন্ট ফাইলগুলোর হ্যাশ জেনারেট করে আমরা রেখে দিতে পারি কোনো এক জায়গায়, আমাদের হার্ড ডিস্কের মধ্যে বলো কোনো এক জায়গায় সেফলি রেখে দিতে পারি। ওকে, এরপর কম্পিউটারটাকে যখন নেটওয়ার্কে কানেক্ট হলো, তো কিছুদিন পর পর পিরিয়ডিক্যালি ওই ইম্পর্টেন্ট ফাইলগুলোর আবার হ্যাশ চেক করলাম, মানে হ্যাশ ক্যালকুলেট করলাম, করে আমরা যে সেভ জায়গায় স্টোর করে রাখছি সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে আমাদের এই ম্যাচ হয় কিনা হ্যাশগুলো। যদি হ্যাশ ম্যাচ করে ফাইন, যদি হ্যাশ ম্যাচ না করে তার মানে আসলে সমস্যা, ঠিক আছে, তার মানে কোনো একটা রুটকিট হয়তো বা কোনো একটা মালওয়্যার হয়তো আমাদের ওই হ্যাশগুলোকে কম্প্রোমাইজ করেছে। ঠিক আছে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন এটাকে একটা, আমি বললাম যে এখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, তোমরা কি এই ইম্পর্টেন্ট ইস্যুটা একটু গেস করতে পারতেছো? স্যার নিচের কোশ্চেন তো বলা আছে না, হ্যাশ গুলো কোথায় স্টোর করে রাখবো। হ্যাঁ, মানে মানে ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো কিনা, যে যে আমরা হ্যাশটা যেখানে স্টোর করে রাখতেছি, সিকিউরলি স্টোর করে রাখা কেন ইম্পর্টেন্ট? স্যার কারণ ওইটা কম্প্রোমাইজ হয়ে গেলে যে কোনো মানে ওইটা যদি চেঞ্জ করে দেওয়া হয় পরে চেক করে দেখা যাবে যে ম্যালিশিয়াস সফটওয়্যারের হ্যাশ ম্যাচ করতেছে, তো রেখে দিবে ওটা। রাইট। সো এখন তাহলে কোশ্চেন, তাহলে আমরা কিভাবে সিকিউরলি স্টোর করতে পারবো আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে? ইজ দেয়ার এনি ওয়ে? এনিওয়ান, কোনো যে কোনো একটা অ্যানসার দাও, আমার সাথে কথা বলো। স্যার ভালনারেবিলিটি কমপ্লিটলি কমানো যাবে না, মনে হয় যে কম্প্রোমাইজ যে কোনো সময় হতে পারে। রাইট, আতিফ? এনক্রিপ্ট করে রাখা হ্যাশ গুলো। ওকে, হ্যাশগুলো এনক্রিপ্ট, ওকে, এটা একটা গুড ওয়ে বলেছো। সো আমরা হ্যাশগুলোকে এনক্রিপ্ট করে রাখলাম, যখন কম্পারিজন দরকার হবে তখন ডিক্রিপ্ট করব করে, ইয়েস, ভেরি গুড, এটা একটা হতে পারে। কিন্তু তখন কোশ্চেনটা হচ্ছে হ্যাশগুলো যখন এনক্রিপ্ট করে রাখবো তার মানে আমাদের একটা কি লাগবে, আর কিটাকে কোথায় রাখবো আমি সিকিউরলি? বুঝতে পারছো সমস্যাটা? আচ্ছা, এখন এই জন্য আসলে বেসিক্যালি টু বি অনেস্ট এই প্রবলেমের, এটা একটা সার্কুলার প্রবলেম, এটা আসলে সলিউশন টাফ। সো এই প্রবলেম এবং আরো এরকম রিলেটেড কিছু প্রবলেমকে বিশেষ করে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যদি সিকিউরলি ক্রিপ্টোগ্রাফিক কি স্টোর করে রাখতে হয়, এটা করার জন্য হার্ডওয়্যার বেসড সিকিউরিটির কনসেপ্টটা আসছে। আমরা এটা কভার করিনি আমাদের সিলেবাসে, বাট একটু তোমাদেরকে হিন্ট দিয়ে নেই। সো নতুন যে ইন্টেল, বিশেষ করে 2015 পর থেকে যে সকল ইন্টেল মাইক্রোপ্রসেসর আসছে তাদের মধ্যে একটা পার্টিকুলার টেকনোলজি অ্যাড করা হয়েছে যেটাকে বলা হয় এসজিএক্স, না হচ্ছে সফটওয়্যার গার্ড এক্সটেনশন, ঠিক আছে, এটা ইন্টেলের প্রসেসর গুলোতে। সো এটা কি, এটা তোমাদের প্রসেসরের পার্টিকুলার কোনো অংশের মধ্যেই, যেমন আমাদের প্রতি প্রসেসরের মধ্যে তো আমাদের ক্যাশ মেমোরি আছে, তাই না, ফার্স্ট লেভেল ক্যাশ মেমোরি, সেকেন্ড লেভেল ক্যাশ মেমোরি। সো পার্টিকুলার এরকম হার্ডওয়্যার বেসড একটা সিকিউর মেমোরি রাখা আছে যেগুলোকে ইউজ করে আমরা সিকিউরলি, একেবারে সিকিউরলি আমাদের ক্রিপ্টোগ্রাফিক কি স্টোর করতে পারবো আমাদের প্রসেসরের পার্টিকুলার একটা মেমোরির মধ্যে, ঠিক আছে, এবং এটা নন ভোলাটাইল, সো আমাদের কম্পিউটার অফ করে এগুলো কোনো সমস্যা থাকবে না। সো এই টেকনোলজি গুলোকে ইউজ করে, খুবই ফ্যান্টাস্টিক একটা টেকনোলজি, ইউজ করে আমরা আমাদের দরকার মতো কি গুলোকে ওই প্রসেসরের জায়গায় স্টোর করতে পারবো, এবং যখন এনক্রিপশন বা ডিক্রিপশন করা হবে সবগুলো ওই প্রসেসরের ওই পার্টিকুলার হার্ডওয়্যারের পার্টে হবে। সো আমাদের কি কখনোই প্রসেসরের ওই যে এখানে হার্ডওয়্যার স্টোরেজ, সেফ স্টোরেজ, সেখান থেকে লিভ করবে না, ঠিক আছে, কোনো মেমোরিতেও আসবে না। সো আমাদের এনক্রিপশন ডিক্রিপশন সবগুলো হবে আমাদের ওই ওই জায়গাতে। সো এই নতুন অপারেটিং সিস্টেম গুলোতে আছে, তোমরা তোমাদের প্রতিটা ল্যাপটপ বা মাদারবোর্ড যেগুলো 2015 পরের তৈরি, তোমরা তোমাদের মাদারবোর্ডে যদি যাও বা তোমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে যদি খুঁজে বের করো, যে বিশেষ করে মাদারবোর্ডে এটা খুব ভালো মতো দেখা যায়, চেক করে যে সিকিউরিটি অংশে চেক করে দেখানো ইন্টেল এসজিএক্স আছে কিনা, আর থাকলে এটাকে এনাবল নাকি ডিসেবল করে রাখা, ঠিক আছে। সো ওই ওই কি বলে
সো তোমরা চেক করতে পারবা যে তোমাদের পার্টিকুলার প্রসেসরের মধ্যে ইন্টেল এসজিএক্স টেকনোলজিটা আছে কিনা, ঠিক আছে? 1 মিনিট। ওকে, আচ্ছা। সো আমরা যদি এরকম একটা থাকে, আমাদের যদি একটা সিকিউর হার্ডওয়্যার স্টোরেজ থাকে যার মধ্যে আমরা আমাদের কিগুলোকে রাখতে পারি, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের হ্যাশগুলোকে এনক্রিপ্ট করে রাখা। সো যখন দরকার হবে কম্পিউটারের জন্য তখন আমরা এটাকে ডিক্রিপ্ট করবো এবং কম্পেয়ার করবো। ওকে, সো এটা জাস্ট ওটারই এইগুলো আমি যে কথাগুলো বললাম সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটা কভার করার দরকার নেই। এরপর হচ্ছে এখন তার কোশ্চেন হচ্ছে এগুলো হচ্ছে আমরা ইউজার মোড ডিটেক্ট করার জন্য, কারণ ইউজার মোডে আমাদের সে ফাইলের মধ্যে মডিফাই করতেছে, সো আমরা হ্যাশে চেক করে করতে পারবো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে কার্নেল মোড আমরা ডিটেক্ট করবো কিভাবে? ঠিক আছে, কার্নেল মোড কিন্তু কখনোই আমাদের হার্ড ডিস্কের ফাইলগুলোকে মডিফাই করছে না, বরং কার্নেল মেমোরির মধ্যে অপারেশন গুলো করতেছে। ঠিক আছে, সো এখন কার্নেল মোডে যখন আমরা করা হয় তখন বেসিক্যালি অ্যান্টি রুটকিট সফটওয়্যার গুলো কার্নেল মেমোরির মধ্যে চেক করার চেষ্টা করে যে ওই ফাংশন হুকিং এর যে ফাংশনালিটি গুলো, যে ফাংশন গুলো বা যে লাইব্রেরি গুলো ফাংশন হুকিং এর কাজে ইউজ করা হয়, পার্টিকুলার ওই লাইব্রেরির কোনো বিহেভিয়ার চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, ওই লাইব্রেরির বিহেভিয়ারের সিগনেচার সে ম্যাচ করার মাধ্যমে চেষ্টা করে যে অ্যান্টি রুটকিট সফটওয়্যার গুলো ওই ফাংশন হুকিং মেকানিজম ইউজ করতেছে কিনা। সো এটা যদি করে, এটার মাধ্যমে সে হয়তো বুঝতে পারবে বা ডিটেক্ট করতে পারবে কেউ একজন হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই রুটকিট সফটওয়্যার গুলো যেহেতু তারাও কার্নেল মোডে রান করতেছে, তাদেরও কিন্তু হাই প্রিভিলেজ আছে। তার মানে তারা আসলে কি করতে পারে, প্রিএম্পটলি তারা তাদের সিস্টেমের মধ্যে যায় চেক করতে, ওই কার্নেল মেমোরির মধ্যে যায় চেক করে দেখবে কোনো প্রকার অ্যান্টি রুটকিট সফটওয়্যার আছে কিনা। প্রথমেই তার দায়িত্ব হবে ওই অ্যান্টি রুটকিট সফটওয়্যারটাকে ডিটেক্ট করে প্রিভেন্ট করে ফেলা বা ডিলিট করে ফেলা। ঠিক আছে, তো খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে তোমরা আসলে মনে রাখো যে ভাইরাস রাইটার বা মালওয়্যার রাইটার এবং হচ্ছে সিকিউরিটি যারা রিসার্চার, তাদের মধ্যে সবসময় একটা ক্যাট এন্ড রেস গেম খেলে। ঠিক আছে, ইঁদুর বিড়াল খেলা, একবার এটা জিতে একবার ও জিতে। ওকে, সো রুটকিটের একটা যদি আমরা এক্সাম্পল চিন্তা করি, রুটকিটের মেইন একটা এক্সাম্পল হচ্ছে, এটা খুবই ইনফেমাস একটা এক্সাম্পল। সনি, আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে এরকম একটা এক্সাম্পল আছে। সনি তার গানের সিডির মধ্যে 2005-এ কিছু রুটকিট ইনস্টল করে দিয়ে দিয়েছিল। ওকে, এখন কোশ্চেন হচ্ছে একটা সিডি, যদি একটা অডিও সিডি, এই অডিও সিডি থেকে আমরা রুটকিট কিভাবে ইনস্টল হবে? সো অডিও সিডির মধ্যে আমাদের কিন্তু অটো প্লে একটা অপশন থাকে। তোমরা যখন দেখবে যে অডিও সিডি যখন ইনসার্ট করানো হয় তোমাদের, মানে এখন তো আর হার্ড ডিস্ক ধীরে ধীরে অডিও ডিভিডি রম উঠে যাচ্ছে, তাই না? সো যদি তোমরা ডিভিডি রম ইউজ করো এবং ওখানের মধ্যে একটা অডিও সিডি দাও, তোমাদের কিন্তু দেখবা যে একটা উইন্ডোজ আসছে যে এটা একটা অডিও সিডি, এটাকে তুমি অটোমেটিক রান করতে চাও কিনা অটো প্লে এনাবল করতে চাও। অটো প্লে এনাবল করে দিলে যখন অডিও সিডি রান করবা তখন তোমাদের পার্টিকুলার একটা সফটওয়্যার দিয়ে সেটা রান করা শুরু হবে। ওকে, গানটা অটোমেটিক্যালি রান। সো ওই যখনই ওই অটো রানের এই অটো প্লে ফিচারটা কিভাবে হয়, তোমরা যদি খেয়াল করো, এই ধরনের অটো রান ফিচারের জন্য আমাদের এই ধরনের একটা ফাইল থাকে ওই অটো রানকে এক্সিকিউট করার জন্য। এই ফাইলের মধ্যে বলে দেওয়া থাকে যে পার্টিকুলার এই সিডি কি টাইপের সিডি, এটার মধ্যে কি এটা অডিও সিডি, এটা বলে দেওয়া থাকে। এবং অডিও সিডি মানে হচ্ছে এটাকে তখন উইন্ডোজ এই ইনফরমেশনটা নিয়ে অডিও সিডি চালানোর জন্য যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা ইউজ করে সেই অডিও সিডি থেকে এক্সিকিউট রান করায়। ঠিক আছে, গান শোনানোর জন্য। এখন এই অটোর সে করছে কি, এই সিডির মধ্যে তো গান আছে, গানের মধ্যেও কিছু সিডির কোনো অংশে একটা রুটকিট সফটওয়্যার রাখা আছে। অটো রানএফের মধ্যে কোড বলে দেওয়া আছে ওই সিডি থেকে ওই রুটকিট সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করো তোমার সিস্টেমের মধ্যে। করে শুধু তাই না, সে সিস্টেমের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফাইলস গুলোকে ইনফেক্ট করে এমন ভাবে ইনফেক্ট করো যাতে এই সিস্টেম ইউটিলিটি ওই রুটকিটটাকে ডিটেক্ট করতে না পারে। এখন তোমাদের প্রশ্ন, কাজ কি, কেন এটা করা হলো? রুটকিটের কাজটা হচ্ছে এটা, কারণ সফটওয়্যার পাইরেসি, বিশেষ করে অডিও সিডি পাইরেসি একটা বিশাল প্রবলেম ছিল, একটা বিশাল প্রবলেম। মনে করো সবাই হার্ড ডিস্ক নিয়ে আসলো, সবাই একজন তোমার এক বন্ধু অডিও সিডি কিনতো, আসার সাথে সাথে সে এটাকে রিপ করতো। তোমরা রিপ করা জানো তো টার্মটা, অডিও সিডি রিপ অফ করা?
জানো কেউ তোমরা? সিডি ওইভাবে ইউজ করিনি আমরা। হ্যাঁ, তোমরা আসলে তোমাদের জেনারেশনটা ইন্টারেস্টিং, যে তোমরা আসলে অডিও সিডিটাই হয়তো দেখা যাচ্ছে খুব বেশি ইউজ করেনি গান শোনার জন্য, ঠিক আছে? সো সো অডিও সিডি যখন আসলো তখন ওই বললাম যে একটা বন্ধু কিন্তু, এবং রিপ করার সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের দায়িত্ব হচ্ছে অডিও সিডির গানগুলোকে হার্ড ডিস্কে কনভার্ট করে নিয়ে চলে আসা ফাইল হিসাবে। সো নরমালি ওয়েব ফাইল হিসাবে আসে। আরো সফটওয়্যার আসলো যখন, যেগুলোকে হাই কোয়ালিটি এমপি3 ফাইল হিসাবে, বা আরো যেটা লসলেস ফরম্যাট যেটা বলি। এমপি3 তো আমাদের হচ্ছে জেপিজি এর মতো, জেপেগ এর মতো, এটা একটা লসি ফরম্যাট, ঠিক আছে? সো আমাদের এক্সাক্ট যে কোয়ালিটিতে ছিল অডিও সিডির মধ্যে গানের, আমাদের এমপি3 করলে সেই কোয়ালিটি ডিগ্রেড করে যার কারণে ফাইল সাইজ কমে যায়। সো কিছু ফরম্যাট আছে যেগুলোকে বলা হয় লসলেস ফরম্যাট। এএসি একটা লসলেস ফরম্যাট, যেগুলোর মধ্যে তোমার গানের কোয়ালিটি কমবে না, আবার ফাইল সাইজও মোটামুটি শর্ট থাকবে। ওকে, সো যাই হোক, তুমি ওই রিপ সফটওয়্যার ইউজ করে তোমরা ফাইলগুলোকে ডিজিটাল ফাইলে এমপি3 তে কনভার্ট করে ফেলতে পারতো। একবার এমপি3 তে কনভার্ট করার পর তোমার কাজ হচ্ছে এখন এই ফাইলটাকে ইন্টারনেটে এমপি3 গুলোকে আপলোড করা। টরেন্ট বলো, এটা বলো, ওটা বলো, ফাইল শেয়ারিং সাইট ছিল কিছু। তোমরা ন্যাপস্টারের নাম শুনছো কিনা আমি জানি না। ন্যাপস্টার? জি স্যার। আচ্ছা, ন্যাপস্টার কি কখন ইউজ করছো? ন্যাপস্টার, কাজা, এই সফটওয়্যার গুলো? ইউজ করি না, মানে একটা শুনছিলাম ওই মেটালিকা ব্যান্ডের সাথে একটা ন্যাপস্টার একটা আইনি লড়াই চলছিল, ওইখান আচ্ছা, থেকে। ওকে, রাইট। ন্যাপস্টার হচ্ছে পৃথিবীর প্রথম ফাইল শেয়ারিং সফটওয়্যার। হ্যাঁ, ফাইল শেয়ারিং বলতে বেসিক্যালি গান শেয়ারিং এর সফটওয়্যার। ওকে, সো আমরা যখন ইন্টারনেট ইউজ করতাম, আমি এটা বলছি 2001 এর দিকে। তো আমাদের ইন্টারনেট ইউজ করে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের গান ডাউনলোড করা ইন্টারনেট থেকে। ওকে, সো মানে পৃথিবীর ফেমাস যত গান সিঙ্গারের এমপি3 গানগুলো আছে, তো আমরা আমাদের রাতে এইভাবে আমরা ন্যাপস্টার সফটওয়্যারটা অন করে আমাদের, তো তখন তো আমরা আসলে ইউজ করতাম। এক সময় আমরা তখন ডায়াল আপ ইন্টারনেট। তো ডায়াল আপ ইন্টারনেট মানে হচ্ছে এই টেলিফোন ইউজ করে ইন্টারনেট কানেকশন, মডেম ইউজ করে টেলিফোনের সাথে করে আমরা ইন্টারনেট কানেকশন। সো তখন বিটিটিভির ইয়াটা ছিল এরকম যে রাত 12টার পরে তুমি যতক্ষণ ফোনে কথা বলো না কেন, একটা কলের চার্জ হচ্ছে 2 টাকা। ওকে, তো আমরা যেটা করতাম, আমরা ইন্টারনেট ইউজ করতাম রাত 12টার পরে। রাত 12টার পরে একবার ডায়াল আপে কল করে কানেক্ট হয়ে গেলে আমি মোটামুটি একটা কলের খরচে গোটা রাত আমি ইন্টারনেট ইউজ করতে পারবো। ইন্টারনেটের খরচ তো আছে, ঠিক আছে, প্রতি মিনিটে সাম টাকা বা এরকম, বা এরকম। সো তো আমাদের কাজ ছিল হচ্ছে, আমি সিলেটের একটু গল্প বলে ফেলি। সিলেটের আমরা যে মেসে থাকতাম, আমাদের 6 জন ফ্রেন্ড মিলে, আমি মোটামুটি এটা সিলেটের মধ্যে সর্বপ্রথম আমরা তো ল্যান্ড করেছিলাম আমাদের মেসে। শুধু তাই না, আমরা কি করছি, আমাদের ইন্টারনেট ইউজ করতে হবে, খালি ল্যান্ড করলে তো আর হবে না। আমরা তখন সিলেটে ভিওআইপি খুব জনপ্রিয়। মানুষজন প্রচুর লন্ডনে থাকে, সিলেটের মানুষজন, তারা লন্ডনের মানুষজনের সাথে কথা বলে। তো ভিআইপি সফটওয়্যার গুলো বেসিক্যালি ইন্টারনেট ইউজ করে, অনেক টেলিফোন দোকান ছিল যারা ইন্টারনেটের মাধ্যমে ডায়াল আপ ইন্টারনেট ইউজ করে তারা ওই ফোন কানেকশন করে দিত ইংল্যান্ডের কারো ফোনের সাথে, ঠিক আছে? সো আমরা তখন এরকম একটা দোকানের সাথে, আমাদের বাসার পাশে মানে কি, তাও 2 কিলোমিটার 1-1.5 কিলোমিটার দূরে, তাদের সাথে কথা বললাম যে তোমরা তো 12টার দিকে তোমাদের দোকান বন্ধ হয়ে যায়, আমরা রাত 12টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত কি আমরা তোমাদের দোকানের ইন্টারনেট ইউজ করতে পারি কিনা, আমরা তোমাদেরকে 1500 টাকা দেবো মাত্র। তারা রাজি হলো, কারণ ওই সময় তো তাদের ইন্টারনেট ইউজ হয় না, ঠিক আছে? সো তাদের তখন ওই ইন্টারনেটটা আমরা টেনে, ওখান থেকে টেলিফোন লাইন দিয়ে টেনে আমাদের বাসায় পর্যন্ত নিয়ে আসছিলাম। ওকে, সো তখন আমরা কাজ ছিল যে রাতের বেলা ইন্টারনেট যখন ইউজ করবো, ঘুমাইতে যাওয়ার সময় ন্যাপস্টার সফটওয়্যার দিয়ে আমরা গান ডাউনলোড দেবো। সো বুঝতে পারতেছো, তখন তো এমনি কিলোবাইট রেঞ্জের ইন্টারনেট কানেকশন, তারপর আমরা 6 জন ইউজ করতাম আমার ফ্রেন্ড। সো শেয়ার হয়ে আমাদের মানে বাইট লেভেলে গান ডাউনলোড হতো। সো আমরা রাতে ঘুমাতে যেতাম, সকালে যখন উঠতাম, যদি 3-4টা গান ডাউনলোড হয়েছে 9 মেগার মতো, তাহলে আমরা খুব খুশি, আজকে অনেক ডাউনলোড হয়েছে, ঠিক আছে? ন্যাপস্টার সফটওয়্যার আমাদের এক্সটেন্সিভলি ইউজ করছে গান ডাউনলোড করার জন্য। তো ন্যাপস্টার বেসিক্যালি যখন এই সমস্যাটা হলো, কারণ যে মানুষজন রিপ করতো সিডি, রিপ করার পর সেই সিডি গুলো এমপি3 করতো, এমপি3 করে ন্যাপস্টারের সফটওয়্যারের মধ্যে দিয়ে ইন্টারনেট আপলোড করে দিত। ওকে, তখন টরেন্ট এত বেশি পপুলার ছিল না, টরেন্ট আরো পরে আসছে। তো তখন এই মিউজিক ইন্ডাস্ট্রি দেখলো যে খুবই সমস্যা, তারা ন্যাপস্টারের এগেইনস্টে মামলা করে দিল, ন্যাপস্টার দেউলিয়া হয়ে গেল, জেলে গেল, এটা গেল ওটা গেল, এরকম। তুমি যেটা মেটালিকার কথা বললা, এরকম।
সো ন্যাপস্টার যখন চলে গেল তখন আসলো হচ্ছে জেনেরিক একটা সফটওয়্যার কানেকশন, যেটা হচ্ছে কাদা। সো কাদা শুধুমাত্র এমপি3 গান না, কাদার মাধ্যমে বই, সফটওয়্যার, পিডিএফ, মুভি, ভিডিও। সো মুভি তখন মানুষজন ইন্টারনেটে তো আর চিন্তাই করতো না, ডাউনলোড করার চিন্তাই করতো না, বিশেষ করে আমাদের দেশে, কারণ ইন্টারনেটের স্পিড এত খারাপ, একটা মুভি 200-300 মেগাবাইটের মুভি ডাউনলোড করা ইম্পসিবল ছিল, ঠিক আছে? সো এনিওয়ে, সো এটা কেন বললাম, তখন ওই সময় আসলে এই 2000 থেকে 7-8 সাল পর্যন্ত এই রিপপ অডিও সিডি পাইরেসি একটা মেজর হেডেক ছিল হচ্ছে অডিও ইন্ডাস্ট্রিতে। এবং সনি তখন এটাকে প্রিভেন্ট করার জন্য বেসিক্যালি এই রুটকিটটা দিয়েছিল, এবং রুটকিটটার কাজ ছিল সনির অডিও সিডি গুলোকে রিপপ করতে দিবে না। তারা যখনই কেউ রিপোর্ট করতে চাবে তখন সেটাকে রুটকিটটাই সফটওয়্যার লেভেলে আটকাবে। ওকে, এই হচ্ছে তার দায়িত্ব ছিল, ঠিক আছে? সো এটা তারা একটা ট্রায়াল বেসিসে করছিল, এবং অনলি 50টা সিরির মধ্যে এই সফটওয়্যারটা ছিল, এই রুটকিটের সফটওয়্যারটা ছিল। বাট এটা ইন্ডাস্ট্রিতে একটা সনির উপর খুবই ব্যাড ইমপ্রেশন আসছে, তারা ইউজারের অজান্তে রুটকিট সফটওয়্যার এইভাবে ইনস্টল করে দিছে, হু নোজ যে এটার আরো ফাংশনালিটি ছিল না, ইউজারকে এক্সপ্লয়েট করা হয়। ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস। সো এটা সনিকে মানে সনি পুরোপুরি ভিলেন হয়ে গেছিল ওই সময়। বাট অডিও ইন্ডাস্ট্রি বেঁচে গেছে কিভাবে? তোমরা যদি অডিও ইন্ডাস্ট্রির জানো, অডিও ইন্ডাস্ট্রি বেঁচে গেছে বেসিক্যালি আইফোনের মাধ্যমে বা আইটিউনের মাধ্যমে। সো অ্যাপল দেখালো যে একটা লিগাল ওয়েতে আমরা যদি বিজনেসটা নিয়ে আসি, যেটা একটা অডিও সিডির দাম ছিল 10 পাউন্ড বা $15, সেটা ইয়াকে নিয়ে আসলো হচ্ছে আইটিউন বা অ্যাপল, বিশেষ করে আইপড তো রেভলিউশন তৈরি করে দিয়েছিল হচ্ছে আমাদের মিউজিক শেয়ারিং। ওকে, সো ওটার মাধ্যমে আসলে অডিও সিডি আবার রিভাইভ করলো, এবং আসলো আমাদের কনসেপ্টটা স্ট্রিমিং। এখন তো স্ট্রিমিং ইজ দ্য মেইন সোর্স, মানুষজন আর অডিও সিডি কিনে না, সব স্ট্রিম করে। ওকে, এই হচ্ছে আমাদের রুটকিটের কথা। ওকে, সো নেক্সট আমাদের যে মালওয়্যার সফটওয়্যারটা, সেটা হচ্ছে আমাদের বটনেট। বটনেট তো অলরেডি আমরা বলছি যে বটনেট আসলে বেসিক্যালি কি। বটনেট হচ্ছে আমাদের একটা মেলিশিয়াস সফটওয়্যার দ্বারা ইনফেক্টেড কম্পিউটারের একটা নেটওয়ার্ক। সো কেন এই বটনেট করার দরকার হলো, বা কেন বটনেটটা করার প্রয়োজনীয়তা আসলো? সো প্রয়োজনীয়তা আসলো প্রথম দিকে যখন অ্যান্টিভাইরাস মানে ভাইরাস বা মালওয়্যার রাইটাররা বেসিক্যালি কি করতো, এরা রিসার্চ পারপাসে ইউজ করতো, বা আউট অফ প্র্যাঙ্ক, বিভিন্ন প্রকার প্র্যাঙ্কের জন্য ইউজ করতো, ঠিক আছে? ইভেন কেউ যদি ভাইরাস লিখতো এবং সেটা যদি খুব একটা ডিভাস্টেটিং ক্যাপাবিলিটি ছিল, তো রিসার্চ কমিউনিটিতে বা ভাইরাসের কমিউনিটিতে তার একটা প্রেস্টিজ বেড়ে গেল, ঠিক আছে, যে সে খুব একটা দারুণ জিনিস করছে, ঠিক আছে? এই সকলের জন্য বেসিক্যালি আসলে মানুষজন ইউজ করা হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন ইন্টারনেট পাওয়া শুরু করলো এবং ইন্টারনেটের মাধ্যমে নানা রকম সেনসিটিভ ইনফরমেশন আমাদের কম্পিউটারে স্টোর করা শুরু করলাম, বা নেটওয়ার্কে প্রপাগেট করা শুরু করলাম, তখন দেখা গেল আসলে এই যে আমাদের মালওয়্যার দিয়ে আমরা আসলে লুক্রেটিভ ক্রিমিনাল সার্ভিস প্রোভাইড করা সম্ভব, ঠিক আছে? সো এটার মাধ্যমেই তখন এক্স্যাক্টলি অর্গানাইজ ক্রিমিনালরা বা ক্রিমিনাল অর্গানাইজেশন গুলো, বিশাল বিশাল গ্যাং গুলো, তারা তখন সাইবার ওয়ারফেয়ার বা সাইবার ক্রিমিনালে আসলো, এবং তারা কি করলো যে তারা আসলে তাদের মেইন টার্গেট থাকতো যে আমরা এই বিভিন্ন প্রকার মালওয়্যারের টেকনিক গুলো ইউজ করে আমরা বটনেট তৈরি করব, এবং এই বটনেটের সার্ভিসটাকে আমরা সেল করব। সো বটনেটের সার্ভিসটাকে সেল করব কিসের জন্য? নানা রকম ইলিগাল অ্যাক্টিভিটিস, মাস স্কেলে ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য। ওয়ান অফ দ্য এক্সাম্পলস কি মাস লেভেলের ইলিগাল অ্যাক্টিভিটিস কি হতে পারে তোমাদের কাছে মনে হয়? এনিওয়ান? হ্যাক করা। ওকে, হ্যাক করা ঠিক আছে, হ্যাক করা তো মানে হ্যাক তো করবে তো ক্রিমিনাল অর্গানাইজেশন গুলো, কিন্তু আমি একজন সার্ভিস, আমি ওই ক্রিমিনাল অর্গানাইজেশনের কাছে গেলাম, যা বললাম আমি তোমাদের বটনেটের সার্ভিস কিনতে চাই, আমি তোমার বটনেট 5 ঘন্টা ইউজ করতে চাই, কত টাকা? এখানে কিন্তু আমি আর হ্যাক করতেছি না, কিন্তু আমি সার্ভিসটা কেন ইউজ করব, কোথায় ইউজ করব, কি মনে হয়? প্রাইভেট ডাটা চুরি। ওকে, ওয়ান অফ দ্য এটা হতে পারে, রাইট। আর কিছু এনি আইডিয়া? সো মনে রাখো এখন পর্যন্ত মানে বটনেট সবচেয়ে বেশি ইউজ হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে ডিডোস অ্যাটাক লঞ্চ করার জন্য, আর একটা হচ্ছে আমাদের স্প্যাম করার জন্য। এই দুইটার কারণে এখন বেসিক্যালি আমরা বটনেট সার্ভিসটা ইউজ করছি। আমি পরে আসবো এটাতে। ওকে,
সো এই যে আমরা যে নেটওয়ার্কটা বললাম যে ইনফেক্টেড কম্পিউটার গুলো যে নেটওয়ার্ক যেগুলোকে কন্ট্রোল করা যায় সেগুলোকে আমরা বলছি বটনেট, এবং দেখা যায় যে প্রতিটা নেটওয়ার্কের একজন কন্ট্রোলার থাকে, তাকে আমরা বলতেছি হচ্ছে বট হার্ডার। ঠিক আছে, সে বটনেট নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। আর বটনেট কি হতে পারে, বটনেট আসলে মডার্ন যে বটনেট গুলো এগুলো ক্যান বি ট্রুলি ম্যাসিভ সাইজের। কেমন কি, কিছু কিছু বটনেটে দেখা গেছে অলমোস্ট মিলিয়নস অফ মেশিন, কম্প্রোমাইজ মেশিন ওই নেটওয়ার্কের আন্ডারে আছে। ঠিক আছে, সো মিলিয়নস অফ মেশিনস যখন তুমি কন্ট্রোল করতে পারো, মানে ইউ পজেস এ ভেরি ভেরি, মানে ইউ পজেস এ গ্রেট পাওয়ার। ঠিক আছে, যেগুলোকে ইউজ করে আমরা দেখবো যে কি কি কাজ করতে পারি। সো এই বটনেটে যখন আমরা পার্ট হব, সো বটনেটের যখনই কোনো একটা মেশিন বটনেটের কোনো একটা মালওয়্যার দ্বারা ইনফেক্টেড হবে, বেসিক্যালি মালওয়্যার দ্বারা কিভাবে ইনফেক্টেড হবে, কোনো প্রকার ভাইরাস ইউজ করে বা কোনো প্রকার ওয়ার্ম ইউজ করে বা কোনো প্রকার হচ্ছে ট্রোজান হর্স ইউজ করে। ঠিক আছে, তার সাথে সাথে সে কি করবে, সে তখন ওই যে কন্ট্রোল সেন্টার একটা থাকে বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বলে, সিএনসি, এগুলো আছে যেগুলো ওই যে বট হার্ডার যেটা তার আন্ডারে, সে তার সাথে কমিউনিকেট এস্টাবলিশ করবে, ওকে আমি এখন তোমার আন্ডারে আছি। সো তখন সিএনসি সেন্টার বুঝবে যে হ্যাঁ নতুন এমন একটা ডিভাইস আমাদের বটনেটের আন্ডারে আসলো। ঠিক আছে, তো এই বটনেটের এই যে ডিভাইস গুলোকে যেগুলোকে ইনফেক্টেড হয়েছে, এই জন্য এগুলোকে নাম দেওয়া হয় জম্বি। তো আমরা বলি জম্বি হোস্ট। তো জম্বি হোস্ট মানে হচ্ছে এমন একটা কম্পিউটার যারা কোনো একটা মালওয়্যার দ্বারা ইনফেক্টেড হয়েছে এবং কোনো একটা বটনেটের পার্ট। আর যেটা বললাম যে আমাদের যদি ঠিকমতো মানে ঠিকমতো ইনফেকশন করতে পারে একটা বটনেটের আন্ডারে কম্পিউটার গুলো, তাহলে অলমোস্ট তার আন্ডারে মিলিয়নস অফ কম্পিউটার থাকতে পারে। সো এখন আমরা দেখি যে বটনেট ইউজ করে কি কি ইলিগাল অ্যাক্টিভিটিস গুলো করতে পারি। সো ইলিগাল অ্যাক্টিভিটি প্রিন্স বললো যেটা, যে আমরা বটনেট ইউজ করে আমরা ক্রেডিট কার্ড হারভেস্ট করতে পারি। সো মানুষের কম্পিউটারের মধ্যে যদি ক্রেডিট কার্ড ইনফরমেশন থাকে সামহাও কোনো এক জায়গায়, সেগুলোর মাধ্যমে আমরা হারভেস্ট করতে পারি। কিভাবে হতে পারে, যে বটনেটের মধ্যে ওই সফটওয়্যারটার মধ্যে আমাদের একটা কি লগারও দিয়ে দিচ্ছে, কি লগার এখন মানুষের যা টাইপ করতেছে সেগুলোকে ক্যাপচার করতেছে, ক্যাপচার করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে। সো এইভাবে আমরা কি ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো পেতে পারবো, ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন পেতে পারবো, অথবা অন্যান্য কোনো পার্সোনাল ইনফরমেশন। বাট এগুলো মানুষজন বটনেট এরা সহজে করতে চায় না, কারণ এগুলো করা মানে হচ্ছে আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে এবং এগুলোর মাধ্যমে সে ফাইলগুলোকে ইয়া করতে হবে, তার মানে একটা তার ডিটেক্ট হওয়ার চান্স বেশি। সেই জন্য সে যত চায় ইনভিজিবল আকারে থাকতে, যখন দরকার তখন ইউজ হবে। কারণ ক্রেডিট কার্ড ইনফরমেশন বা কি লগার হিসেবে থাকলে আমরা সারাক্ষণ আমাদের আপ থাকতে হবে সার্ভিসটা। ঠিক আছে, তো এগুলোর মাধ্যমে ডিটেকশন প্রবাবিলিটিটা বেড়ে যায়। সো তারা এটা না করে বরং তারা কি করে, বটনেট ইউজ করে তারা মিলিয়নস অফ স্প্যাম সেভ করে। সো প্রতিটা কম্পিউটার থেকে যদি আমি 10টা 100টা মেইল আমরা সেন্ড করি ডেইলি, ফর এক্সাম্পল আননোয়িংলি ব্যাকগ্রাউন্ডে, খুবই অল্প লোড, তোমার কম্পিউটারের কোনো লোড হবে না, ব্যাকগ্রাউন্ডে সারা সময় তোমার থাকতে হবে না, 24 ঘন্টায় মাত্র 100টা মেইল। এখন একটা নেটওয়ার্কে যদি 1 মিলিয়ন বট থাকে, তো 1 মিলিয়ন ইন্টু 100 মিলিয়ন। আর যদি 10 মিলিয়ন থাকে, তার মানে 1 বিলিয়ন স্প্যাম ইমেল তুমি ওই নেটওয়ার্ক ইউজ করে তুমি সেন্ড করতে পারবে। আরো একটা সুবিধা আমরা যে এই বটনেট গুলোকে ইউজ করে আমরা ডস সার্ভিস, ম্যাসিভ স্কেলে ডস সার্ভিস এটা লঞ্চ করতে পারি। তোমার একটা জিনিস মনে রাখো যে বর্তমান সময়ে সবচেয়ে ঝামেলাযুক্ত অ্যাটাক হচ্ছে আমাদের ডস অ্যাটাক, এবং এই ডস অ্যাটাক গুলোকে কোনোভাবেই হ্যান্ডেল করা যায় না, কারণ এত ডিস্ট্রিবিউটেড ওয়েতে অ্যাটাক হয়। সো মানে খুবই ম্যাসিভ। আচ্ছা, আমরা দুইটা বটনেটের আর কি একটু এক্সাম্পল দেখবো। প্রথমটা হচ্ছে জিউস বটনেট। জিউস বটনেট এটা কেন, এটা প্রথম একটা বটনেট দেখানো হয়েছিল আর্লি স্টেজে 2008-এ, এবং সে আসলে কি সে বটনেটে আন্ডারে সে সার্ভিস যখন সেল করতো, বটনেটের যে হার্ডওয়্যার ছিল, তুমি অ্যাজ এ কাস্টমার তুমি চুজ করতে পারতে তোমার ওই মালওয়্যারের পেলোড কি কি হবে। তো মালওয়্যারের পেলোড হতে কি পারে, যে ক্লাসিক স্পাইওয়্যার একটা কিলোগার থাকতে পারে, এটা পারে, অথবা তুমি চেঞ্জ করতে পারো যে পার্টিকুলার কোনো স্পেসিফিক ওয়েবসাইটে ইউজার যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্ট্রি দিবে, সেই ইনফরমেশন গুলো আমাকে তুমি পাঠানোর ব্যবস্থা করবে। সো আমি আমাদের ওই ডার্কনেটে যাব, ডার্কনেটে যাই আমাদের বটনেটের যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিসের সাথে আমি জিউসের সার্ভিস যেটা তার সাথে কন্ট্যাক্ট করলাম, করে বললাম ওকে আমি তোমার 24 ঘন্টা একদিনের জন্য আমি তোমার সার্ভিস কিনতে চাই, তুমি কি কি ইনফরমেশন দিবা। কেউ যদি যখন paypal.com এ যায়, সেখানে সে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে এন্টার দিচ্ছে, এই 24 ঘন্টায় আমাকে এই পাসওয়ার্ড গুলো কালেক্ট করে আমাকে দেওয়ার ব্যবস্থা করবে।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার সার্ভিস, এর বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো। শুধু তাই না, আরো সফিস্টিকেটেড অ্যাটাক করা সম্ভব ছিল। ওয়েব পেজে যখন নতুন একটা ফর্ম আসতেছে, মনে করো ব্যাংকের লগ ইন করার ফর্ম, সে অ্যাডিশনাল ফর্মের ফিল্ড অ্যাড করার পসিবিলিটি ছিল। সো ফর এক্সাম্পল, আরো সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করার জন্য, যেমন ডেট অফ বার্থ বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই ফর্মের ফিল্ডগুলো ওই ওয়েবসাইটের ফর্মের মধ্যে অ্যাড করা হতো। কি বলে, যে তোমার যেহেতু লগ ইন করতে চাচ্ছ, সিকিউরিটির জন্য আমার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দরকার ফর অ্যাডিশনাল প্রোটেকশন। ইউজার তো মনে করতে পারে এই ইনফরমেশন গুলো ইউজ করে হয়তো আমার আরো অ্যাডিশনাল প্রোটেকশন দিচ্ছে। তো বেসিক্যালি আসলে এই ইনফরমেশন গুলো তারা কালেক্ট করে ফেলছে যাতে পরবর্তীতে অ্যাবিউজ করা যায়। দেখা গেছে যে বিটুইন 2000 and 2009, এক বছরের মধ্যে রাফলি 1.5 লাখ কম্পিউটার জিউস নেটওয়ার্কের আন্ডারে ছিল। শুধু তাই না, 2010 জিউস নেটওয়ার্ক যখন আইডেন্টিফাই হলো, তারপরেও 2010 দেখা গেছে 196টা দেশের প্রায় 74,000 জম্বি কম্পিউটার ছিল নেটওয়ার্কের আন্ডারে। মানে তখনকার মানে চিন্তা করলে অনেক বড়। আর তারপর তো আমরা মিরাই বটনেটের কথা বলেছিলাম, মনে আছে তোমাদের ফার্স্ট ক্লাসে? খেয়াল আছে মিরাই বটনেটের কথা? না স্যার। আচ্ছা, মিরাই বটনেট 15-16 দিকের একটা বটনেট, এবং এই বটনেটটা আসলে খুবই ইন্টারেস্টিং বটনেট। কারণ তারা কি করতো, তারা মানুষকে কম্পিউটার গুলোকে কম্প্রোমাইজ করেনি, বরং তারা কি করছে, তারা আইওটি ডিভাইস গুলোকে কম্প্রোমাইজ করছে। আইওটি ডিভাইস বেসিক্যালি কোনগুলো করছে, বেসিক্যালি আইপি ক্যামেরা এবং হোম রুটার গুলো। ইভেন ওই রুটার গুলো কিন্তু আমাদের রুটারের অপারেটিং সিস্টেমের একটা বেসিক লিনাক্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে, সেগুলোকে তারা কম্প্রোমাইজ করতে পারছে। ওকে, সো আইপি ক্যামেরা এবং হোম রুটার গুলোকে কম্প্রোমাইজ করে সেগুলোকে পার্ট অফ দেয়ার বটনেট তৈরি করছে, এবং সেগুলোকে ইউজ করে তারা ডিডোস অ্যাটাক লঞ্চ করছে। আচ্ছা, মিরাই আমাদের একটা জাপানিজ ওয়ার্ড, এর নাম হচ্ছে ফিউচার। তো ইন্টারেস্টিংলি দেখা গেছে, 1 মিনিট। আচ্ছা, সো তারপর কি ফিউচার এবং মিরাই বটনেটের যে ক্রিয়েটর, তার সিউডোনিম ছিল হচ্ছে অ্যানা সেনপাই। সেটাও একটা, সে বলছে যে মিরাই নেটটা সে কি নিয়েছে, 2011 সালে জাপানিজ একটা অ্যানিম সিরিজ ছিল মিরাই নিক্কি, নাম হচ্ছে ফিউচার ডায়েরি। সো ওখান থেকে সে এই নামটা নিয়ে এই বটনেটটা তৈরি করছে। ওকে, এই অ্যানা সেনপাই, এটাও এই যে নামটা, এই নামটাও আবার কোনো আরেকটা মাঙ্গা সিরিজ বা অ্যানিম সিরিজ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, তোমাদের মধ্যে যারা মাঙ্গা লাভার আছে, অ্যানিম লাভার আছে, তারা তো দুইটা আবার ডিফারেন্ট বুঝা, বাট আমার কাছে তো একই লাগে। হ্যাঁ, এনিওয়ে, এই নামটাও ওই কোনো একটা অ্যানিম সিরিজ থেকে নেওয়া হয়েছে, অ্যানিমে সিরিজ। ওকে, সো এখন এটাকে কি কাজে ইউজ করা হয়েছে, দেখা গেছে যে মিরাই বটনেট বেসিক্যালি, মানে রিসার্চার এস্টিমেট করছে রাফলি 8 লাখ ডিভাইস থেকে প্রায় 2.5 মিলিয়ন ডিভাইস ইনফেক্টেড ছিল। এবং এই ডিভাইসগুলো ইউজ করে 20 সেপ্টেম্বর 2016-তে একজন খুবই নামকরা সিকিউরিটি জার্নালিস্ট আছে, ব্রায়ান ক্রেপস, তার ওয়েবসাইটকে প্রথমে তারা ডিডোস অ্যাটাক চালায়, অফলাইন করছে, ঠিক আছে। তারপর কি ফ্রেঞ্চের একটা ওয়েব হোস্ট সার্ভার আছে OVH, সেটাকে তারা প্রায় 1 টেরাবাইট পার সেকেন্ডের একটা অ্যাটাক চালাইছে। তুমি চিন্তা করো, প্রতি সেকেন্ডে 1 টেরাবিট ডেটা ওই ওয়েব হোস্টের সার্ভারে তারা ডাইরেক্ট করছে এই মিরাই বটনেট ইউজ করে, ম্যাসিভ স্কেলে। এবং আবার ডিন সাইবার অ্যাটাকেও ইউজ করছে। ডিন হচ্ছে আমাদের একটা ডিএনএস প্রোভাইডার, খুবই বড় একটা ডিএনএস প্রোভাইডার ছিল, তাকে আনঅ্যাভেলেবল করে দিছে যাতে ইন্টারনেটের সার্টেন অংশ আনঅ্যাভেলেবল হয়ে যায়, ঠিক আছে। ইন্টারেস্টিংলি এই মিরাই বটনেটের সোর্স কোড, সেটা এখন বিভিন্ন হ্যাক ফোরামে ওপেন সোর্স হিসেবে রিলিজ করা হয়েছে, ইভেন গিটহাবেও পাওয়া যায়, ঠিক আছে। সো ব্রায়ান ক্রেপকে যখন তার সিকিউরিটি জার্নালিস্টের ওয়েবসাইটে যখন এটাকে লঞ্চ করে ডস অ্যাটাক করা হয়েছে, সে তখন এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলো। ইনভেস্টিগেশন শুরু করে সে অ্যানা সেনপাইয়ের রিয়েল লাইফ আইডেন্টিটিটা সে রিভিল করে ফেলায়। দেখা গেছে রিয়েল লাইফ আইডেন্টিটি যা, তার নাম হচ্ছে পরশ ঝা। পরশ ঝাকে একটা ডিডোস মিটিগেশন সার্ভিস কোম্পানি একটা ছিল, প্রোটা সলিউশনস, মানে যে সার্ভিস কোম্পানি কি করে, ডিডোস প্রোটেকশন মেকানিজম সেল করে। ওকে, তারই ওনার বেসিক্যালি পরশ ঝা, সে এই মিরাই বটনেটের কোড লিখছে,
ঠিক আছে, এবং সেই সময় সে রাটগার্স ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, আমেরিকা ইউএসএর একটা নামকরা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। পরবর্তীতে 2017-তে পরশ ঝা এবং তার আরো 2 জন অ্যাকমপ্লিশ, 3 জনকে তাদেরকে এগেইনস্টে মামলা করা হয় মিরাই গভর্নমেন্টের জন্য। খুব ইন্টারেস্টিং, মানে মানে তোমরা যারা যদি খুব ইন্টারেস্ট হও তোমাদের মানে ভাইরাস নিয়ে, ওয়ার্ম নিয়ে, বটনেট নিয়ে পড়াশোনা, এটাও কিন্তু খুবই দারুণ একটা কি বলা যেতে পারে ক্যারিয়ার পাথওয়ে। আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সবগুলো হচ্ছে আমাদের প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যার, সবগুলো হচ্ছে আমাদের মালওয়্যার। কারণ মালওয়্যার আমরা এগুলো কেন বলছি, এগুলোর কোন একটা মেলিশিয়াস আসলে এদের ইনসেন্টিভ আছে বা মেলিশিয়াস অ্যাক্টিভিটিস সেগুলো করে। ওকে, ওই একই রেঞ্জে আরো কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলোকে আমরা বলছি প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যার, কারণ তাদেরও সর্ট অফ মেলিশিয়াস ইন্টেনশন আছে। ঠিক আছে, মেলিশিয়াস ইন্টেনশনটা কি, ইউজারের কোন জিনিসটাকে টার্গেট করে, ইউজারের প্রাইভেসিকে টার্গেট করে, অথবা ইউজারের কনসেন্ট ছাড়া কিছু ইনফরমেশন ইউজারকে পুশ করতেছে, এই জিনিসগুলোকে টার্গেট করে। ঠিক আছে, সো আমরা দেখবো যে এই প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যার গুলো আসলে কি কি, এটা আর মেইনলি কিভাবে আসলে প্রোপাগেট হয়। বেসিক্যালি এই প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যার গুলো প্রোপাগেশনের মেকানিজম হিসাবে কোনো একটা মালওয়্যারের টেকনিক ইউজ করে, কিন্তু সে মালওয়্যারের মতো সে ইনসেন্টিভ বা ডিস্ট্রাকটিভ না, সে যে হার্ড ডিস্ককে ডিলিট করে দেয় না বা হার্ড ডিস্ককে এনক্রিপ্ট করে ফেলে না, ঠিক আছে, বা স্প্যামিং এর কাজে ইউজ করে না। ওকে, বাট ওই টেকনিক গুলো একই। সো কোনো একজন ওয়েব সার্ভারের মধ্যে কোনো একটা মেলিশিয়াস সফটওয়্যারের মালওয়্যারটা আছে ইনস্টল করা, কেউ যখন ওয়েব সার্ভারে যাচ্ছে সেই ওয়েব সার্ভার থেকে কোডটা তোমার কম্পিউটারে এসে ইনস্টল হয়ে যাচ্ছে, বা কোনো একটা ইমেল অ্যাটাচমেন্টে ট্রোজান হিসাবে আসছে, এসে কেউ যখন ওটাকে অ্যাটাচমেন্টটাকে এক্সিকিউট করছে বা ক্লিক করছে তখন ওই মেলিশিয়াস সফটওয়্যারটাকে ইনস্টল হচ্ছে আমাদের কম্পিউটারে। সো ইন্টেনশনটা কি, যেহেতু আমাদের কোনো মেলিশিয়াস ইন্টেনশন নাই, মানে খুবই ডিস্ট্রাকটিভ ইন্টেনশন নাই, মেইনলি ইন্টেনশনটা হচ্ছে আমাদের কমার্শিয়াল। সো আমরা প্রাইভেসি সফটওয়্যার ইউজ করে আইদার ইউজারকে এমন কিছু ঝামেলা বা এমন কিছু ডেটা শো করতে চাই যেগুলোর মাধ্যমে আমাদের কমার্শিয়াল টাকা আসবে, ঠিক আছে, মানে রেভিনিউ জেনারেট করতে পারবো আমরা। ওকে, সো সবার প্রথম যে আমাদের প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যারটা সেটা হচ্ছে আমাদের অ্যাডওয়্যার। সো অ্যাডওয়্যার হচ্ছে এত একটা অ্যানোয়িং মালওয়্যার, মানে এটা খুবই অ্যানোয়িং একটা মালওয়্যার। সে কি করে, আমরা কি করবে যে অ্যাডওয়্যার একটা আসবে, আসার পর তোমার কম্পিউটারের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো শুরু করবে এবং উইদাউট ইউর কনসেন্ট। ঠিক আছে, উইদাউট ইউর কনসেন্ট। নরমালি আমরা তো জানি ওকে অ্যাডওয়্যার, আমরা আমাদের ওয়েবসাইট যখন ভিজিট করি আমরা ধরে নেই যে আমাদের এখানে মাঝে মাঝে আমরা অ্যাড দেখতে হবে, ঠিক আছে, আমরা ধরে নিই। ইভেন আমরা যখন কোনো একটা ফ্রি সফটওয়্যার ইনস্টল করি, ফ্রি সফটওয়্যারের মধ্যে অনেক সময় আমাদের অপশন, একটা কম্পালসরি প্রভিশন থাকে যে আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওই আরেকটা সফটওয়্যার কি, বেসিক্যালি তোমাকে বলতেছে এই আরেকটা সফটওয়্যার দিয়ে তোমাকে হয়তো অ্যাড দেখানো হবে। তুমি বলতেছো ফ্রি সফটওয়্যারটা আমার খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, ঠিক আছে, অ্যাড দেখাইলে দেখাবে, সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করার কনসেন্ট দিচ্ছি ঠিকই, কিন্তু ওই সফটওয়্যারটা এখন এই কনসেন্টটাকে অ্যাবিউজ করে অ্যাডভার্টাইজমেন্ট যেভাবে বোম্বার্ডিং করবে, এটার কনসেন্ট কিন্তু ইউজারের দেয় না এবং ইউজারের কন্ট্রোলে থাকে না। ঠিক আছে, সো মানে মেকানিজমটা এটাই যে সো অ্যাডওয়ার্ড সামহাউ আমাদের কম্পিউটারের মধ্যে একটা ইনস্টল হবে। এখন বিভিন্ন প্রকার যারা অ্যাডভার্টাইজার আছে তারা ওই অ্যাডওয়ার্ডের যে এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবে যে আমি বিভিন্ন জায়গায় অ্যাড দিতে চাই আমাদের কম্পিউটারে, আমি আমাদের 1 মিনিট আদান হচ্ছে তো এখন আমি শুনতে পারবো না, জাস্ট 2 মিনিট। ওকে, যা বলছিলাম, সো অ্যাডভার্টাইজাররা কি করবে, অ্যাডভার্টাইজাররা কিছু একটা অ্যাড দিতে চায় অ্যাডওয়ার্ডের মাধ্যমে। সো অ্যাডওয়ার্ডের এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি 24 ঘন্টায় তুমি ব্যবস্থা করো 1 মিলিয়ন কম্পিউটারে যেন আমার অ্যাড দেখানো হয়। ওকে, সো মানে বললাম আর কি 1 মিলিয়ন বা 1 মিলিয়ন অ্যাড যেন দেখানো। সো তা অ্যাডওয়ার্ড এজেন্টের কাছে যাবে, অ্যাডওয়ার্ড এজেন্ট তখন ওই অ্যাডওয়ার্ড যে আমাদের সফটওয়্যার গুলো বা মালওয়্যার গুলো ইনস্টল করা হয়েছে এগুলোর মাধ্যমে নানা রকম ইউজারের কাছে অ্যাড গুলো দেখানোর চেষ্টা করবে। ওকে, সো সব সমস্যা হচ্ছে যে আমাদের যদি লিমিটেড ওয়েতে দেখাতো তাহলে কোনো সমস্যা নাই, এগুলো খুবই পারভাসিভ। সো ফর এক্সাম্পল তারা কি করে, তারা তোমাদের ব্রাউজারের স্টার্টআপ পেজের মধ্যে তাদের ওয়েবসাইটটা ইনস্টল করে। সো যখনই তুমি ব্রাউজার ইনস্টল করো তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে যে 20-30টা ওয়েবসাইট আবার ওপেন হয়ে গেছে, ঠিক আছে, এবং সেগুলো খালি অ্যাড। শুধু তাই না, তুমি তোমার কম্পিউটার ইউজ করতেছো, হঠাৎ করে নানা রকম ওয়েবসাইট পপ আপ হতে থাকবে এমনি,
ঠিক আছে, অ্যাডওয়ার্ডরা এগুলা কাজ করতেছে। আরো অ্যানোয়িং বিহেভিয়ার কি হতে পারে? আরো অ্যানোয়িং বিহেভিয়ার হতে পারে ওই যখন পপআপ দেখাচ্ছে, তুমি যখন ওই ওয়েবসাইট গুলোতে নির্দিষ্ট সময় না কাটায় যদি অফ করতে চাও, প্রতিটা ক্লোজের এগেইনস্টে আবার নতুন আরেকটা সে পেজ পপআপ করবে। তার মানে তোমাদের 2 সেকেন্ড 3 সেকেন্ড করে তাকায় থাকতে হবে যাতে ওরা বুঝে যে ওই অ্যাডটা দেখছো। তো মানে তোমরা কি, তোমাদের মধ্যে কি কেউ কখনো অ্যাডওয়ারের এই ঝামেলায় পড়ছো? স্যার এখনো আছি। হ্যাঁ, মানে এবং এগুলো এই মানে এই অ্যাডওয়ার্ড গুলো আমি কি বলছি, এই অ্যাডওয়ার্ড গুলো কিন্তু নরমাল এরকম না যে আমি একটা ওয়েবসাইট সাইটে গেলাম, সেখানে আমাকে নানা রকম অ্যাড দেখাচ্ছে। সো অনেক স্ট্রিমিং ওয়েবসাইটে যখন খেলা দেখতে যাই যখন, তখন কিন্তু মানে ওই স্ট্রিমিং লিংকে ক্লিক করার সাথে সাথে 4-5টা ওয়েবসাইট পপআপ জেনারেট হয়, সেগুলো আবার ক্লোজ করে দিলে চলে যায়, ওইরকম না। এগুলো হচ্ছে আরো যন্ত্রণা, মানে এত যন্ত্রণার, এবং এই অ্যাডওয়ার্ড গুলোকে সহজেই তোমাদের কম্পিউটার থেকে ডিলিট করা যায় না যদি না তুমি কম্পিউটার অনেক সময় অ্যাড ব্লকার কি অ্যাডওয়ার্ডের এইগুলা ব্লক করে না? না, অ্যাড ব্লকার তোমার কাজ করবে হচ্ছে যদি তুমি পার্টিকুলার ওই ক্রোম ইউজ করতেছো, ক্রোমের মধ্যে ক্রোমের ওয়েব পেজ গুলোকে আর কি মানে ব্লক করতেছে, ঠিক আছে। পার্টিকুলার ক্রোমের উইন্ডোতে গেছো, ওখানে যখন ওয়েবসাইটে গেছো সেখানে সে ব্লক করতেছে। কিন্তু অ্যাডওয়ার্ড কি করতেছে, তোমাকে ইচ্ছা মতো অ্যাড দেখাচ্ছে। এমন হতে পারে ক্রোম ইউজ করলো না, তোমাকে মাইক্রোসফট ইউজ করে, এক্সপ্লোরার ইউজ করে দেখালো, বুঝতে পারছো? আরো মানে খুবই যন্ত্রণা। এটা আমি 2বার পড়ছিলাম এই যন্ত্রণা, মানে লাইক হেল্প করে যাচ্ছে। আচ্ছা, শুধু তাই না, তারা কি করে, তারা আরো কি করতে পারে, তারা যেহেতু ব্যাকএন্ডে রান করতেছে, তারা ইভেন মনিটর করতে পারে যে কোন ওয়েবসাইট গুলো ইউজার ভিজিট করে, কতক্ষণ ওয়েবসাইট গুলোতে থাকে, এই ইনফরমেশন গুলো তারা আবার অ্যাডভার্টাইজারের কাজে ইউজ করে, ঠিক আছে, বা অ্যাডভার্টাইজারের কাছে পাঠায়। নেক্সট হচ্ছে স্পাইওয়্যার টাইপের আমাদের কিছু প্রাইভেসি ইনভেসিভ সফটওয়্যার। সো স্পাইওয়্যার বুঝতেই পারতেছো, এটার কাজ হচ্ছে বেসিক্যালি মেইন ফাংশনালিটি হচ্ছে স্পাই করা। স্পাই করার কি কি হতে পারে? স্পাই করা হতে পারে যে তুমি কি কাজ করতেছি, কি ইনফরমেশন কোথায় দিচ্ছি না দিচ্ছি, এগুলোকে স্পাই করা। সো সে এই ইনফরমেশন গুলো সব ব্যাকগ্রাউন্ডে কালেক্ট করে, এবং তারপর সে কালেকশন এজেন্ট মানে তার মাস্টারের কাছে সে তারা এই ইনফরমেশন গুলো সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর পর আপলোড করে। সো মেইন যে আমাদের স্পাইওয়্যারটা আমরা বারবার বলছি, আচ্ছা আমাদের কিলগার হচ্ছে আমাদের মানে সিনিস্টারেস্ট এক্সাম্পল, মানে সিনিস্টার টাইপের কিলগার, ঠিক আছে। সো এই কিলগার গুলো কি করে, এই কিলগার গুলো একটা ডিভাইস ড্রাইভার হিসেবে নিজেকে ইনস্টল করে, ডিভাইস ড্রাইভার ইনস্টল করে যাতে, এবং সে বলে যে তারা একটা কিবোর্ডের ড্রাইভার বা এরকম টাইপের, যাতে কিবোর্ডের প্রতিটা মেকানিজমকে তারা লক করতে পারে। সো এখন ডিভাইস ড্রাইভার ইনস্টল করে এটা করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, কারণ ডিভাইস ড্রাইভার সবাই রাইট করতে পারবে না। সেই জন্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ হতে পারে যে সফটওয়্যারের মধ্যে তারা কিবোর্ডের লিসেনারকে রেজিস্টার করবে। সো তার মানে হচ্ছে যখনই কোনো কিবোর্ড লিসেনারের সাথে কোনো একটা, আমরা তো জাভার মধ্যে দেখো না, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি, কিবোর্ড লিসেনারকে আমরা রেজিস্টার করতে পারি কিবোর্ড লিসেনার হিসেবে। সো কিবোর্ডে যখন টাইপ হচ্ছে তোমার প্রোগ্রামের মধ্যে আসতেছে, এবং এই প্রোগ্রাম আরো অনেকগুলো প্রোগ্রামের সাথে সাথে এই প্রোগ্রামও কিন্তু রান করতে পারে, ঠিক আছে। সো ব্যাকএন্ডে আমাদের কিলগার চলতেছে, সে কিলগার হিসেবে রেজিস্টার করতেছে, এবং কিলগার হিসেবে তার কাছে ইনফরমেশন গুলো আসতেছে, এবং সে সুন্দর মতো ক্যাপচার। আরেকটা টাইপের স্পাইওয়্যার আছে যেগুলোর কাজ হচ্ছে এগুলো ইনফরমেশন গুলো সে কি করে, সে স্ক্রিন ক্যাপচার করে। সো পার্টিকুলার টাইমে ইউজার কোন ইনফরমেশন তোমার স্ক্রিনে দেখতেছে, এই ইনফরমেশনটা মানে স্ক্রিনশটের মতো কাজ করে, ঠিক আছে। সো একটা স্ক্রিনশট নিচ্ছে, নিয়ে সেভ করে রাখতেছে। তার মানে আসলে কি করতে হবে, এটাকে ইউজফুল করতে হলে আমাদের তার যে পার্টিকুলার টাইম পর পর কিন্তু স্ক্রিনশট নিতে হবে, এবং এই স্ক্রিনশট গুলোকে কোনো এক জায়গায় সেভ করতে হবে। সো এগুলো করতে যায় দেখা যায় যে আসলে কিছু পরিমাণ কম্পিউটার মেমোরি এবং টাইম লাগে, এবং সেই জন্য স্পাইওয়্যার গুলোকে অনেক সময় ডিটেক্ট করা যায় যে পার্টিকুলার টাইম পর পর সার্টেন অ্যামাউন্ট অফ ইমেজ টাইপ ডেটা স্টোর হচ্ছে কোথাও, এই সকল সিগনেচার জেনারেট করে আমরা আসলে স্পাইওয়্যারকে ডিটেক্ট করতে পারি। আরেকটা টাইপের স্পাইওয়্যার আছে যেটা তোমরা অনেকে ফিল করো না, হচ্ছে কুকি। সো কুকি ট্র্যাকিং কুকিজ আরেকটা ভিশাস সাইকেল। সো কারণ কি, ট্র্যাকিং কুকি আসলে আমাদের ওয়েবসাইটে যখন যায় তারা তখন কুকি আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করবে। সো এখন কি হতে পারে, 4-5টা ওয়েবসাইট কোম্পানি, সার্ভিস কোম্পানি, তারা পরস্পর সাথে কোলিড করবে,
করে কোনো ইউজারের জন্য পার্টিকুলার প্রোফাইল তৈরি করার চেষ্টা করতে পারবে। কোন ইউজার, একই ইউজার কখন বিভিন্ন একই ওই ওয়েবসাইটগুলোতে যায়, কোন কোন জিনিসে ভিজিট করে না করে, এগুলোর মাধ্যমে পুরোপুরি প্রাইভেসি ইনভেসিভ মানে প্রাইভেসি ইনফরমেশন গুলো তারা কালেক্ট করার ট্রাই করতে পারে। ঠিক আছে? সো অনেক সময় এই মানুষজন এটাকে ঠিক মালওয়্যারের ক্যাটাগরিতে ফেলতে চায় না, কারণ কুকির মাধ্যমে কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করছি না আমাদের কম্পিউটারে। কিন্তু ওই যে আমাদের সমস্যা, এরা তো আমাদের প্রাইভেসি এগেইনস্টে কাজ করছে, প্রাইভেসি ইনভেসিভ কুকি। ঠিক আছে? সেই জন্য এই সমস্যা, এটাকে আমরা একটা এক প্রকার স্পাইওয়্যার হিসেবে চিন্তা করতে পারি। এখন স্পাইওয়্যারের, যদিও এই সকল আমরা কথা বললাম, স্পাইওয়্যারের একটা গ্রে জোন আছে। গ্রে জোন মানে কি, যে এটা ঠিক ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝখানের একটা এরিয়া। আমরা ব্ল্যাক বলতে বোঝাচ্ছি যে এটা মেলিশিয়াস অ্যাক্টিভিটিস, আবার হোয়াইট বলতে বোঝাই যে এটা ইউজফুল অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তো গ্রে জোন হচ্ছে আমাদের এই দুইটার মাঝখানের কোন একটা জায়গা। কোন জায়গাগুলোতে মনে করো এই স্পাইওয়্যার গুলোর আবার কোনো ইউজফুল ইউজ কেস আছে। সো কোনো প্যারেন্ট তার চিলড্রেনের উপর তাদের চিলড্রেনের অনলাইন বিহেভিয়ার ট্র্যাক করতে চাচ্ছে, হ্যাঁ, সো তখন আসলে বেসিক্যালি এই ধরনের স্পাইওয়্যার ইনস্টল করে দেয়। তো এরকম অনেক স্পাইওয়্যার আছে যে কাজ হবে যে তুমি তোমাদের চিলড্রেনের প্যারেন্টসরা তাদের চিলড্রেনের কম্পিউটারের মধ্যে স্পাইওয়্যার গুলো ইনস্টল করবে এবং তার কন্ট্রোলটা থাকবে তার কম্পিউটারে, তার ল্যাপটপে। সেখান থেকে সে চেক করতে পারবে সে কম্পিউটার ওয়েবসাইট কোন ওয়েব সার্ভিসে যাচ্ছে, কি অ্যাক্টিভিটিস গুলো করতেছে। ঠিক একইভাবে এমপ্লয়াররাও এমপ্লয়ীদের তাদের অফিস কম্পিউটার বা কোম্পানি কম্পিউটারের কি কি কাজ করতেছে এগুলো ট্র্যাক করার চেষ্টা করে। সো নেভার এভার বিদেশি যখন কোম্পানিতে কাজ করবা, তারা যখন তোমাদেরকে যে ল্যাপটপটা দিচ্ছে সেই ল্যাপটপে বসে তোমরা কখনো অন্য কোনো কোম্পানির জবের চেষ্টা করবা না। ঠিক আছে? অনেক নিজেও জানো না তারা কি ট্র্যাক করছে কি করতেছে না। ওকে? বা আরো কিছু কাজ করবে না যেগুলো সিকিউরিটি কোম্পানির পলিসির এগেইনস্টে। ঠিক আছে? তো এই যে আমরা এই যে অ্যাক্টিভিটিস গুলো বললাম, এই অ্যাক্টিভিটিস গুলো আসলে বললাম যেটা একটা এথিক্যাল গ্রে জোনে পড়ে, মানে এগুলো আসলে ইউজফুল, অনেক সময় দরকার। ওকে? কিন্তু আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় এগুলোর ইউজফুলনেস সম্পর্কে? তোমাদের মতামত কি? এনিওয়ান? সাপোজ স্যার মানে লাইক আমি গুগলে সার্চ করলাম, আমার একটা সাপোজ স্যার স্পেসিফিক একটা কোর্স লাগবে স্যার সিকিউরিটি। তো বেসিক্যালি যদি স্যার এটা যদি ট্র্যাক করে তাহলে স্যার মানে যেমন ফেসবুকে এই কাজটা করে স্যার, যেমন স্যার আমি একটা কোর্সের সার্চ দিছি, তো ফেসবুক আমার এসে সারাদিন ধরে স্যার মানে কোর্সের বিভিন্ন আরো এই রিলেটেড যত ধরনের কোর্স সব দেখাইতেছে স্যার, মানে সাজেস্ট করতে। সো এটা একটা স্যার ভালো দিক হইতে পারে। ওকে, মানে সেটাই, এটা একটা ইউজফুল ইউজ কেস। বাট আমি জানতে চাচ্ছি যে তোমরা কি তোমাদের চিলড্রেনের অ্যাক্টিভিটি যে ট্র্যাক করা হয় এটা সম্পর্কে তোমাদের মত কি? এটা কি করা ঠিক কি ঠিক না, এথিক্যাল কি এথিক্যাল না? স্যার 18 বছরের আগে তো জিনিসটা ঠিক থাকে। 18 বছর হলে আমরা ট্র্যাক করা উচিত, তাই তো? 18 বছর হয়ে গেলে তারপর 18 বছর নিচে হলে ট্র্যাক করা ঠিক না? উচিত স্যার। উচিত, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর 18 বছর হয়ে গেলে সে যখন অ্যাডাল্ট স্ট্যাটাস পাচ্ছে তখন আর ঠিক উচিত না। ওকে, ফাইন। এনিওয়ান এলস? সো তোমরা খুব লাকি, তোমরা তোমাদের বাসার কম্পিউটার যখন ইউজ করছো তোমাদের প্যারেন্টরা হয়তো তোমাদের ট্র্যাক করেনি। ঠিক আছে? হাউ ডু ইউ ফিল যে তোমরা যদি জানো যে তোমাদের প্যারেন্ট ট্র্যাক করছে? ধরলাম 18 বছরের আগেই ট্র্যাক হয়েছে, তুমি এখন জানতে পারছো তোমাদের প্যারেন্ট ট্র্যাক করছে, তোমরা কি এটাকে খুব কম্প্রোমাইজ ফিল করবা, অ্যাংরি ফিল করবে? তোমাদের প্যারেন্টসের সাথে কি তোমরা কনফ্রন্টেশনে যাবা যে কেন এটা করছে? এরকম কি করবে নাকি করবে না? তোমরা কি ধরে নিবে যে তোমাদের ভালোর জন্য তোমাদের প্যারেন্টস এটা করছে? ডিফিকাল্ট কোশ্চেন, তাই না? অ্যানসার দাও। মানে আমরা তো আছি এখন একটা স্টেজে, তো প্যারেন্ট লেভেলে গেলে তখন চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আমি অবশ্যই বুঝতেছি। আমি বলতেছি তুমি যদি এখন জানো যে তোমার প্যারেন্ট এটা করছে, তোমার অবশ্যই রাগ করবো, রাগ হবে। আচ্ছা, ওকে, অবশ্যই। হ্যাঁ, তোমাকে তো মনে হবে জিনিসটা এথিক্যাল না, তাই না? যে আমাকে না জানায় এটা করা হয়েছে, আমাকে জানায় করলে আমি হয়তো অন্যরকম ইয়া করতাম। সো
এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সো মনে করো তুমি তোমাদের সবার কাছে এই কোশ্চেনটা, সো বিদেশে লটা এরকম, সো কোন জায়গায় যদি ভিডিও রেকর্ডিং হচ্ছে, সিসিটিভি আছে, সেখানে অবশ্যই অবশ্যই বড় বড় নোটিশ দিয়ে বলতে হবে যে আমাদের এই জায়গায় ভিডিও রেকর্ডিং হচ্ছে। ওকে, আবার ইন্ডিয়া, বাংলাদেশ এগুলোতে আমরা কিন্তু এই জিনিসটা কভার করি না। আমরা বরং চাই যে কোনো জায়গায় ভিডিও রেকর্ডিং করলে আমরা চুপে চুপে করবো, যাতে মানুষজন বুঝতে না পারে ভিডিও রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, সো ওদের লজিকটা হচ্ছে এরকম যে আমরা যদি ভিডিও রেকর্ডিং করি এবং মানুষকে যদি না জানাই, তারা হয়তো চুরি করার চেষ্টা করবে। তো জানালে তখন হয়তো জেনে ইনফর্মড হওয়ার পর সে ইনফর্মড ডিসিশন নিতে পারবে। তারপরে জানার পরে যদি সে করে, এটাকে আমরা তখন তাকে লিগালি তাকে আমরা তখন ইয়া করতে পারবো, ঠিক আছে, সু করতে পারবো। কিন্তু আমি যদি ইনফরমেশন না দেই, দিয়ে যদি মনে করো আমি করে থাকি এবং করার পর আমি যদি কোর্টে নিয়ে আসি এভিডেন্স হিসাবে যে দেখো আমি কিন্তু করছি, তখন কিন্তু তোমার এগেইনস্টে কিন্তু মামলা চলে আসবে। তুমি না জানায় যে কোর্সে রেকর্ডিং করছো, ও চুরি করলেও মামলা চলে আসবে তোমার এগেইনস্টে। ঠিক আছে, সো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আমরা চুরি ছাড়াও অন্য কেস তো আছে, যেমন ধরেন ওই পাবলিক ওয়াশরুম এবং মানে যেগুলা থাকে বিভিন্ন মলে, সেখানেও দেখা গেছে বিভিন্ন সময় স্পাই ক্যাম বা এই টাইপের ইমপ্ল্যান্ট করা থাকে, যেগুলো অ্যাকচুয়ালি মানুষের আর কি প্রাইভেসি। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস ইস্যু এটা। কিন্তু এই যে কাজগুলো করতেছে ওখানে কিন্তু কোম্পানি থেকে পলিসি দিনে, ওখানে কোনো একজন ইউজার বা দুইজন ইউজার তারা এই কাজগুলো ম্যালিশিয়াসলি করতেছে, বুঝছো? আমি বলছি যে কোম্পানি ওয়াইজ পলিসি, তো বিদেশের যে লটা, যে সিসিটিভি থাকলে সেখানে আমাকে অবশ্যই থাকবে। এখন আমি তো অবশ্যই ওয়াশরুমে আমি সিসিটিভি মাস্ট অ্যান্ড মাস্ট দিতে পারবো। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যখন চেঞ্জ রুমে অবশ্যই আমরা কখনোই আমাদের সিসিটিভি দিতে পারবো, ঠিক আছে। কিন্তু মানুষজন যেগুলো করতেছে ওগুলো তো আসলে ইলিগালি করতেছে। আর আমার প্রশ্নটা হচ্ছে, তোমাদের কাছে কোনটা মনে হয় যে আমরা যখন কোনো জায়গায় সিসিটিভি দিব সেখানে নোটিশ দেওয়া উচিত কি উচিত না? উচিত। ওকে, সিসিটিভি না দিলে সেখানে বলে দিলে একটা মানে স্ক্রিনিং হয়, যে মানুষ যদি জানে যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, তখন সে অ্যাকচুয়ালি একটু কম হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি তোমাদেরকে আমি বলেছিলাম কিনা আমার খেয়াল পড়ে না, সাইকেল চুরির ব্যাপারে একটা কথা বলছিলেন যে নেদারল্যান্ডের যে ঘটনাটা। সো নেদারল্যান্ডে ওই দেখা গেল যে সাইকেল খুব চুরি হয়, নেদারল্যান্ডে খুব বেশি বাইসাইকেল ইউজ হয়। সো বাইসাইকেল চুরি করা বা বাইসাইকেলের টায়ার খুলে নিয়ে চলে যাওয়া খুব কমন ঘটনা। হ্যাঁ, একদম বাংলাদেশের মতো যে পুরা বাইসাইকেল ফ্রেমটা আছে, দুইটা টায়ার খুলে নিয়ে চলে গেছে এরকম। সো এই যে দেখা গেল যে বিশেষ করে ইউনিভার্সিটিতে এই ঝামেলাগুলো এত বেশি হচ্ছে, তখন ইউনিভার্সিটি চিন্তা করলো যে তারা একটা নোটিশ দিয়ে দিবে, যে নোটিশের মধ্যে বড় করে একটা চোখের ছবি আর লেখা আছে নিচে বিওয়্যার সাইকেল থিফস, উই ওয়ার ওয়াচিং ইউ। কিন্তু ওখানে কোনো প্রকার সিসিটিভি ছিল না। বেসিক্যালি এটা তো আতেই দেখা গেছে 50% এর উপর সাইকেল চুরির ঘটনা কমে গেছে, 50-60%। সো ঠিক আছে, এটাও কিন্তু খারাপ হয় না যে আমরা অ্যাওয়ার্ড করে দিই। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ওই মানে প্যারেন্ট চিলড্রেনের যে জিনিসটা ওইখানেও যদি স্যার চিলড্রেনরা জানে যে প্যারেন্টটা ওয়াচ করছে, তাহলে তো স্যার মানে জিনিসটা অতটা আনএথিক্যাল থাকে না। তখন আর অতটা আনএথিক্যাল থাকে না। সমস্যা হচ্ছে তখন যে এরা তো বিশেষ করে এগুলো করা হয় টিনেজারদের জন্য। সো টিনেজাররা তো অনেক ইমোশনাল। সো টিনেজার হিসেবে যখন তুমি জানবা যে তোমাকে ওয়াচ করা হচ্ছে, সেটা কিন্তু অনেকজন নিতেই পারবে না, এটার এগেইনস্টে তারা রিভল্ট করবে, বুঝছো? যে আমি কম্পিউটার ইউজ করবো না বা এটা করবো না, মানে তখন তার প্যারেন্টস এর এগেইনস্টে রিভল্ট করবে। একটা সমস্যা, বড় টিনেজার ইজ খুব ডিফিকাল্ট টাইম। হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট টাইম। আচ্ছা, ওকে, আমরা নেক্সট আরেকটা। আচ্ছা, সো এটা আমরা বলতেছি যে এই ইউনিভার্সিটি সফটওয়্যার গুলো সমস্যা হচ্ছে যে আমরা যদিও গ্রে জোনে এই ইউনিভার্সিটি সফটওয়্যার গুলো, কিন্তু এইগুলোকে মানুষজন তো অ্যাবিউজও করতে পারে, ঠিক আছে। সো এটা একটা সমস্যা। আচ্ছা, আরেকটা গ্রে জোন আছে, আমি তোমাদের বলি। গ্রে জোনটা হচ্ছে যে এমন একটা ইমেল সার্ভিসের কথা চিন্তা করো, যে সার্ভিস ইউজ করে যখন তুমি ইমেল করতেছো, তোমার ইমেলের প্রতিটা কন্টেন্ট পড়া হচ্ছে এবং ওই কন্টেন্ট পড়ে ওটার উপর বেস করে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এটা কি কোনো একটা স্পাইং এর ক্যাটাগরিতে পড়ে না? জি স্যার। হ্যাঁ, আর সাউন্ডস ফ্যামিলিয়ার এই আইডিয়াটা?
কোনো ফেস করছো তোমরা কখনো? স্যার ইমেল মার্কেটিং এর ব্যাপারটা ফেস করছি। কি বুঝি নাই প্রিন্স, বলো আরেকবার। মানে ইমেইলের মাধ্যমে না বিভিন্ন কোম্পানি মেইল করা শুরু করে তাদের প্রোডাক্টের। এটা ফেস করছো তো, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি মেইনলি কোনটা ইমেল ইউজ করো? জিমেইল? স্যার ইয়াহু ইউজ করতাম এতদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ঠিক আছে, প্রতিটা ফ্রি ইমেল সার্ভার এই কাজটা করে, এবং গুগল তো এটা ম্যাসিভ স্কেলে করে। সবার আগে তারা এটা শুরু করছিল। তারা তাদেরকে নিজেদেরকে একজন ট্রাস্টেড এন্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করবে তোমাদের, আর বাকি পৃথিবীর সবাই তাদের স্প্যাম ক্যাপাবিলিটি খুবই ভালো। মানুষজন মানে ইয়াহুর স্প্যাম ক্যাপাবিলিটি, হটমেইল বা মানে অন্যান্য যে সকল ইমেল সার্ভিস প্রোভাইডার আছে তাদের স্প্যাম ক্যাপাবিলিটি থেকে জিমেইলের স্প্যাম ক্যাপাবিলিটি খুব ভালো। মানে সহজে স্প্যাম তোমার ইনবক্সে আসবে না, ঠিক আছে, সে ফিল্টার করতে পারে। তো এগুলো নানা রকম কারণে আমরা তো ম্যাসিভলি আমরা জিমেইল ইউজ করি। এবং জিমেইল বেসিক্যালি প্রতিটা ইনফরমেশন, প্রতিটা ইমেলের প্রতিটা ইনফরমেশন তারা পড়ে, এবং এটা জেনেও আমরা কিন্তু করতেছি, ঠিক আছে, আমরা দিচ্ছি তাদেরকে অ্যালাউ করতে। আচ্ছা, এখন ফিনান্সিয়াল ইম্প্যাক্ট আমরা তো বুঝতেই পারতেছি, যখন আমরা এই মালওয়্যার গুলো নিয়ে কাজ করি, মালওয়্যার গুলোর প্রচুর পরিমাণ ফিনান্সিয়াল ইম্প্যাক্ট আছে। এটা 2009-10 একটা স্ট্যাট, যেখানে পার ইয়ার মালওয়্যারের কারণে প্রায় $100 বিলিয়ন লস হয়েছিল, ফিনান্সিয়াল লস। ওকে, যেমন লাভবাগ যে ভাইরাসটা, যেটা আই লাভ ইউ, ওই যে আমরা যেটা বললাম ওয়ার্মটা, সেটা প্রায় ওই 2001 সালে $8.75 বিলিয়ন ড্যামেজ করছিল, এবং এটার কারণে ব্রিটিশ পার্লামেন্টের শাটডাউন হয়ে গেছিল। ব্রিটিশ পার্লামেন্টের কম্পিউটার পুরোপুরি ইয়া হয়ে গেছিল। কোনো একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপ্লয়ি ওই আই লাভ ইউ ভাইরাসটাকে অ্যাক্টিভেট করে ফেলছিল, ক্লিক করছিল, সো পুরো শাটডাউন হয়ে গেছিল। 2004-এ দেখা গেছে 8% টোটাল ইমেল যত সার্কুলেট হয়েছে, সেই সার্কুলেশনের 8% ওই মাইডুম ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে, ঠিক আছে। আবার 2006-এ দেখা গেছে রাশিয়ান স্টক এক্সচেঞ্জ মানে ভাইরাসের কারণে শাটডাউন করা হয়েছে। কোনো একটা স্টক এক্সচেঞ্জ ভাইরাসের কারণে শাটডাউন করা মানে বিলিয়ন অফ ডলারের লস, ঠিক আছে, পার্টিকুলার টাইমে। সো যত আমরা দেখতেছি, আসলে এটা অনেক আগের একটা বইয়ের ছবি। আমি আসলে আমাদের ইন্টারনেট ছিল না গতকালকে থেকে আমি কারেন্ট স্ট্যাটাসটা আমি এটা দিতে পারি না, আমি দেখে চেষ্টা করব কারেন্ট স্ট্যাটাসটা এখানে একটু অ্যাড করার। সো এটা বইয়ে যেটা ছিল যে 2002-এ দেখো এখানে ছিল মাত্র 20K কম্পিউটার ইনফেকশন, ঠিক আছে, মালওয়্যারের থ্রেটের কারণে। সেটা 2008-এ যায় হয়েছে 1.7 মিলিয়ন, 2009-এ হয়েছে প্রায় 2.9 মিলিয়ন ডিভাইসেস, ঠিক আছে। এবং এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, এক্সপোনেনশিয়ালি এখন আরো বেশি। তো এখন কথাটা হচ্ছে যে এই মালওয়্যারের প্রফেশনালের যে আমাদের ইম্প্যাক্টটা, হ্যাঁ, কেন মানে কিভাবে এটা ইম্প্যাক্ট আমরা যদি চিন্তা করি যে সাইবার ক্রাইমের পার্সপেক্টিভে বা মালওয়্যার যে ডেভেলপার আছে তাদের পার্সপেক্টিভে, ঠিক আছে। সো এটা আসলে দেখা গেছে এটা আসলে একটা সাপ্লাই ডিমান্ডের কার্ভ ফলো করে। কি আমাদের যদি কোয়ান্টিটি বেশি হয়, তোমরা ইকোনমিক্সে পড়ছো, সো আমাদের কি হতে হবে, প্রাইস আমাদের স্লো কমে যেতে থাকবে, ঠিক আছে। একইভাবে সাপ্লাই যত বাড়তে থাকবে, একইভাবে যত আমাদের কোয়ান্টিটি বাড়বে আমাদের ডিমান্ড কমতে থাকবে। একইভাবে আমাদের কি বলা যেতে পারে যে কোয়ান্টিটি বাড়া মানে আসলে বেসিক্যালি আমাদের সাপ্লাই বাড়বে, ঠিক আছে। যত সাপ্লাই বাড়বে ডিমান্ড আমাদের তত কমবে, ঠিক আছে। সো নরমালি আমাদের যে ইকোনমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের এরকম পার্টিকুলার একটা পয়েন্ট, ঠিক আছে। সো এই ফিনান্সিয়াল ইম্প্যাক্টটাও আসলে এরকম কোনো পয়েন্টে, কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে এই ফাইন্যান্সিয়ালি গেইন করার চান্স অনেক বেশি যদি তুমি মালওয়্যারের মাধ্যমে ক্রিমিনালিরা এগুলো কাজগুলো করো। যেমন রিসেন্ট স্টাডি দেখা গেছে যে একটা কি স্ট্রোক মালওয়্যার তুমি মাত্র $23 কিনতে পারো, ঠিক আছে। তো পার্টিকুলার একটা বটনেট ইউজ করতে পারো তুমি $225। সো তুমি $225 পার্টিকুলার সময়ের জন্য একটা বটনেটের সার্ভিসটা তুমি ইউজ করতে পারো। সো এখন আমাদের গ্রাফের কথা যদি আমরা গ্রাফের সাথে ম্যাচ করি, তার মানে আসলে যত ডিমান্ড বাড়বে তত আমাদের সার্ভিসের প্রাইসটা কিন্তু কমে আসতেছে, ঠিক আছে। সো যত ডিমান্ড বাড়তেছে তত আমাদের সার্ভিসের প্রাইসটা আমাদের কমে আসতেছে। সো যেহেতু এখন মালওয়্যারকে একটা ম্যাসিভ স্কেল সার্ভিস হিসেবে প্রোভাইড করা যায়, আমরা অনেক ডিমান্ড বাড়লে তো প্রাইস বাড়ার কথা, আর সাপ্লাই বাড়লে প্রাইস কমবে। সরি আমি ওটা ভুল বলছি, যে ডিমান্ডও বাড়তেছে এবং সাপ্লাইও বাড়তেছে,
ঠিক আছে? সো ডিমান্ড বাড়তেছে মানে মানুষজন ইউজ করতে চাচ্ছে, আর একইভাবে আমাদের সাপ্লাইও বাড়তেছে। সাপ্লাই বাড়তেছে মানে অনেক বেশি এখন মালওয়্যার সার্ভিস মানুষজন প্রোভাইড করতেছে। তখন কি হবে? তখন প্রাইসটা আসলে আইদার স্টেবল থাকবে অথবা হয়তো প্রাইসটা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে? কারণ মানে সাপ্লাই বেশি, তো সাপ্লাই বেশি। তো দেখা গেছে আসলে খুব কম খরচে আমরা আসলে মালওয়্যারের সার্ভিসগুলো আমরা কিনতে পারতেছি। ঠিক আছে? ডার্কনেটে এটা এত অ্যাভেলেবল সার্ভিসগুলো। সো তুমি চাও যে তোমার কোনো, তুমি দারাজ মালিক, তুমি চাচ্ছ তোমার কম্পিটিটিভ বাংলাদেশে আর কি আছে, ইভ্যালি। এখন ইভ্যালি খুব নাম করছে, তো ইভ্যালিকে তুমি ডাউন করে রাখতে চাও 3 দিনের জন্য। সো তুমি দারাজ হিসাবে তুমি একটা কিনলে, কেনার পর তুমি মালওয়্যার সার্ভিস ইউজ করে তোমার কম্পিটিটরকে চেষ্টা করলে হচ্ছে ইয়া করার, ডস সার্ভিস দিয়ে ডাউন করে দেওয়ার। ঠিক আছে? বাট ঠিক আছে, প্লিজ সরি, আমি ওটা ঠিক বলেছো। তো আমরা আসলে এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের যেহেতু সাপ্লাই বাড়তেছে, সো আমাদের প্রাইসটা আসলে অনেকটুকু কম। ডিমান্ড বাড়তেছে কিন্তু ডিমান্ডের থেকে সাপ্লাইয়ের উপর ডিপেন্ড বেশি। ডিমান্ড বাড়তেছে কিন্তু যেহেতু আমাদের সাপ্লাই আছে, সো আমাদের অনেক কম করে সাপ্লাইয়ের কারণে আমাদের খরচটা অনেক অনেক কম। সো আর সবচেয়ে বড় কথা যে যত বেশি আইওটি ডিভাইস আমাদের আসতেছে, আমাদের এই মালওয়্যারের ল্যান্ডস্কেপটা আরো বেশি বেশি বাড়তেছে এবং খুবই মানে ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের এই আরো বেশি অ্যাটাক আমরা আসা শুরু হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের কোনো কোশ্চেন আছে? কম্পিউটারে মানে বায়োস লেভেলে কি কখনো ম্যালওয়্যার বা ভাইরাস অ্যাটাক করতে পারে? বায়োস লেভেলে অ্যাটাক আসলে করেছিল। আমরা যে সিআইএইচ ভাইরাস নামে একটা ভাইরাস, এটা আসলে তোমাকে বলা উচিত ছিল, এটা ইন্টারেস্টিং ভাইরাস। এটা যে বায়োসকে রাইট করতো, বায়োসকে তোমার তখন ইপ্রম বায়োসটাকে আবার ফিক্স করতে হতো। এটা চেরনোবিল ভাইরাস। ঠিক চেরনোবিল যে ইয়া হয়েছিল, এক্সপ্লোশন হয়েছিল, নিউক্লিয়ার এক্সপ্লোশন, সেই দিনে এই ভাইরাসটা অ্যাক্টিভেট হয়েছিল এবং এই ভাইরাসটা ছড়াইছিল হচ্ছে ফ্লপি ডিস্কের মাধ্যমে। আমি তোমাদের বলেছিলাম মনে গল্পটা, আমাদের মেসের 3টা কম্পিউটার, এটা কোনো 29 এপ্রিল ছিল, আমি ভুলে গেছি, খেয়াল নেই। 29 এপ্রিল পরের দিন 3টা কম্পিউটার পুরো ডাউন, শেষ। তাদের ভাইরাস ওই ইয়া করতে যায়, ইয়ে হয়েছিল। এখন সামহাও ওই দিন আমি কম্পিউটারটা অন করি নাই। 29 এপ্রিল আমি কম্পিউটারটা অন করি নাই। সো 29 এপ্রিল রাতে ওটা অ্যাক্টিভেট হয়েছে। যাদের কম্পিউটার অন ছিল ওই সময়, তাদের কম্পিউটার সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেছে। মানে ইন্টারেস্টিং না, সঙ্গে সঙ্গে ডাউন হয়নি, যতদূর মনে পড়া হয়েছে কি তারা ইউজ করার পর ওই ভাইরাসটা হচ্ছে যে লজিক বম্বের মতো। সো লজিক বম্ব কন্ডিশনটা স্যাটিসফাই করছে, ভাইরাসটা অ্যাক্টিভেট হয়েছে। ভাইরাসটা অ্যাক্টিভেট, তুমি কম্পিউটার ইউজ করছো, কোনো সমস্যা নাই। কম্পিউটারটা যখন শাটডাউন করছো, করে পরের দিন যখন কম্পিউটারটা অন করছো, সেই কম্পিউটারগুলো আর অন হয়। সো কোনো কারণে আমি সামহাও ওই দিন আমরা কি করছি, মানে এটা খুব দুঃখজনক, মানে আমরা গেম খেলছিলাম, তখনকার দিনে তো নেটওয়ার্ক ছিল না, 2001 বা 99 এরকম কোন এক সময়, 2000 এর মধ্যে তখন ল্যান্ড ছিল না আমাদের মেসে। তখন আমরা গেম খেলতাম হচ্ছে, মানে 2জন গেম খেলতাম, একজন কিবোর্ড ইউজ করে, একজন মাউস ইউজ করে। তো কোনো কারণে ওই দিন আমার কম্পিউটারটা আমি শাটডাউন করা ছিল, আমরা গেম খেলছি, আমার একটা ফ্রেন্ডের কম্পিউটারে বসে আমরা প্রায় রাত 1টা পর্যন্ত গেম খেলছি। সো বেচারার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছিল এবং ওটা কম্পিউটারটা অ্যাটাক করছে বায়োসে। পুরো বায়াসগুলোকে পরবর্তীতে বায়াসগুলোকে আমাদের রাইট করাইতে হয়েছে। এবং তোমাদের বলেছিলাম আমি মনে হয় যে ওয়ান অফ দ্য সলিউশনস এই ইমার্জ করছিল কে, ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের একজন 4th ইয়ারের স্টুডেন্ট, মনিরুল ইসলাম শরীফ নাম, হুমাই শরীফ নাম বলা উচিত। সে তখন এটা অ্যান্টিভাইরাস মানে একটা ব্যবস্থা করছিল যে বায়োসটাকে ফিক্স করার জন্য। এনি কোশ্চেন আর? সো যদি আচ্ছা কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করলাম। সরি, আজকে আমাদের ক্লাসটা একটু লম্বা ক্লাস হয়ে গেছে, আমরা আসলে অনেক গল্প করছি, এটা একটা কারণ। ক্লাসে তো আরো শর্ট করে ফেলা যেত, গল্প করার কারণে আমাদের ক্লাসটা লম্বা। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমাদের দেখা হবে কালকে আবার। ঠিক আছে, আবার কালকে একটা ক্লাস আছে, ওকে, 12টার সময়। কালকে রবিবারে 3টার কথা ও সরি রাইট 3টার সময়। ওকে সবাই, তোমরা ভালো থেকো। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো।